পরপর 4টে ক্লাস করে ক্যাম্পাসের এক নিরিবিলি স্থানে বসে বিন্দু আর নতুন বন্ধু শবনম। তুই একটু এখানে বসো, 2টা ঠান্ডা পানি নিয়ে আসি। গরমে গলাটা শুকিয়ে গেছে। শবনমের কথা শুনে বিন্দু মাথা নাড়ল। তারপর বিষণ্ণ মনে বসে রইল। বেশ কিছুদিন জ্বরে ভুগল মেয়েটা, দরুন আগের থেকে মুখটা খানিক শুকিয়ে গেছে। আজকাল বিন্দুর মুখে হাসি ফুটে না, সব সময় উদাসীন হয়ে বসে থাকে। মা হওয়ার স্বপ্নটা গত সপ্তাহে পিরিয়ড হওয়ার পরেই ভেঙে গেছে। সেদিন বিন্দুর সে কি কান্না! অথচ পাষণ্ড হৃদয়হীন লোকটা ধমকে বলেছিল, এতে কান্নাকাটি করার কি আছে? যখন সময় হবে এমনিতেই হবে। আগে বড় হ, লেখাপড়ার ফোকাস কর। তার কথাবার্তা ভাবভঙ্গি দেখেই বোঝা যায় সে বাচ্চা চায় না। না হলে তার মুখে অসন্তুষ্টের ছাপ দেখা যায় না কেন? লোকটা কি বোঝে না সে এখন আর লেখাপড়ায় মনোযোগী হতে পারে না? তটিনী আপুর 5 মাস শেষ হয়েও গেল আর সে এখনও কনসেপ্ট করতেই পারল না। তার এই কষ্টটা কি বর্বর লোকটা বোঝে? বোঝে না, বুঝলে তার কষ্ট পেত। এভাবে নির্লিপ্ততা থাকত না। কি রে, কি হয়েছে তোর? সেই কখন থেকে ডাকছি মন কই তোর? শবনমের উচ্চ স্বরে নিজের কল্পনা জগৎ থেকে ছিটকে বেরিয়ে আসে বিন্দু। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, হু, ডাকছিলি? কতক্ষণ ধরে ডাকছি শুনতাই পেলি না? কি এত ভাবিস? সত্যি করে বল তো তোর কি হয়েছে? বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি কেমন মনমরা হয়ে থাকিস, কথা কম বলিস। কি হয়েছে বল? এই মেয়েটাও খেয়াল করেছে সে মনমরা হয়ে থাকে অথচ ঘরের পুরুষটি দেখল না। হতাশার শ্বাস নিল বিন্দু। শবনম এখনও তাকিয়েই আছে, অতঃপর এবার সে মুখ খুলল। আমরা তো গুড ফ্রেন্ড, তাই না? বিন্দু মাথা নেড়ে সম্মতি দিল। হুম, তাহলে আমাকে বলা যায় না তোর মনে জমিয়ে রাখা কথাগুলো? এমনও তো হতে পারে আমি তোকে হেল্প করতে পারি, বা তোর মনটা হালকা হলো। শবনমের সাথে অল্প দিনের বন্ধুত্ব হলেও বেশ গভীর। বিন্দু নিজের হতাশার কথা বলে, মানা হওয়ার ব্যর্থতা বলে, সব কিছু শুনে শবনম বলে, আরে এই সমস্যার সম্মুখীন এখন প্রায় মানুষই হচ্ছে। তোর তো আর বয়স পেরিয়ে যাচ্ছে না। চেষ্টা কর, ধৈর্য ধর, ঠিক হবে। আচ্ছা একটা কথা বলতো, তোরা কি পদ্ধতি ব্যবহার করিস? পিল নিস নাকি প্রোটেকশন? এত খোলামেলা কথা শুনে বিন্দু লজ্জায় পড়ে গেল। শবনম বিন্দুর মাথায় চটি মেরে বলল, আরে লজ্জা পাচ্ছিস কেন বলদি? আমরাই তো। বিন্দু ইতস্তত বোধ করে মাথা নেড়ে নাবোধক মাথা নাড়ল। শবনম চিন্তিত সুরে বলল, কিছুই নিচ্ছিস না তাহলে তো কনসেপ্ট করার কথা। তুই বলছিস তোর ঋতুচক্র ঠিক আছে? আচ্ছা ভাইয়ার সমস্যা নেই তো? বিন্দু অবাক হয়ে বলে, কি সব বলছিস? শোন, বাচ্চা না হলে আমাদের সমাজে শুধু নারীদেরকেই দোষ দেয়, কিন্তু পুরুষের কিছু খামতির জন্য ও অনেক সময় বাচ্চা কনসেপ্ট করে না। বিন্দু যেন গভীর চিন্তায় ডুবে গেল। তার বিশ্বাস হচ্ছে না অর্ণর এই ধরনের সমস্যা আছে। তার মতো একজন বিচক্ষণ মানুষ এত বড় সমস্যা নিয়ে নিশ্চয়ই বসে থাকত না। শবনম অর্ণকে চেনে, তার হাজবেন্ডও একজন আর্মি অফিসার। অর্ণর আন্ডারেই কাজ করে। ঠোঁট কামড়ে কি যেন ভাবে শবনম। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা তোদের বিশেষ মুহূর্তের পর তোকে কি ভাইয়া কিছু খেতে টেতে দেয়? হ্যাঁ কেন? ললাটে ভাঁজ করে প্রশ্ন ছুড়ল বিন্দু। শবনম বলে উঠল, আমার একজন কাজিনের হাজবেন্ড ছিল ডাক্তার, আমার কাজিনের বয়স কম ছিল বলে সে খাবারের সাথে জন্মনিয়ন্ত্রণ মেডিসিন দিত। আমার কেন যেন মনে হচ্ছে তোর সাথেও সেটা হচ্ছে, যদিও আমি শিওর না। তুই একটা কাজ কর, কিছুদিন সেই মুহূর্তে কিছু খাস না, তারপরে ও যদি ফলাফল শূন্য হয়, জনেই একবার ডাক্তারের শরণাপন্ন হোস। প্রতিবার ব্যক্তিগত মুহূর্তের পরে অর্ণ তাকে দুধ দেয়, কিন্তু সেটা তো তার শরীরের ভালোর জন্য। অর্ণ বলছে প্রোটিন তার ফুটবল শরীরের জন্য ভালো। শবনমের কথাটা পছন্দ হলো না তার। অর্ণ কেন এটা করতে যাবে? আজকে আর ক্লাস করতে ভালো লাগে না। শবনমকে বিদায় দিয়ে বিন্দু নিজে উঠে চলল চেনা গন্তব্যে। ঝর্নার শাশুড়ি খুব অসুস্থ, তাই মনোয়ারা বেগম আর মাসুমা বেগম গিয়েছে তাকে দেখতে। পুরুষরা নিজেদের কর্মস্থলে, বৃষ্টি আর মেহেদি ছিল ভার্সিটিতে। তাদের জন্য রান্না বান্না করে রেখে গেছে, ফোন করে তাদের যাওয়ার কথা বলে গিয়েছিল। ভার্সিটি থেকে এসে বৃষ্টি কিচেনে গেল, খিদায় পেটের মধ্যে ট্রাক চালাচ্ছে। সকালে রান্না করা তরকারি গরম করতে লাগল। হঠাৎ কেউ পেছনে থেকে ঝাপটে ধরায় চমকে উঠে বৃষ্টি। পরমুহূর্তেই স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে রাগী গলায় বলল, ভয় পেয়েছি না আমি। এরকম কেউ করে? মেহেদি আমলে নিল না মেয়েটার কথা।
সে বৃষ্টির ঘাড়ে চুমু এঁকে দিয়ে বলল, বাড়িতে কেউ নেই। সেটা আমার অজানা নয়। মেহেদীর কথা সম্পূর্ণ করার আগেই বৃষ্টি বিরক্ত হয়ে কথাটা বলল। তরকারি নামিয়ে রাখতে রাখতে বলল, দেখছ না কাজ করছি, এভাবে ঝাপটে ধরে রাখলে করব কি করে। মেহেদী সরে না বৃষ্টির হাত থেকে তরকারির বাটিটা রেখে দিয়ে বৃষ্টির কানে কানে ফিসফিস করে বলল, বাড়িতে কেউ নেই, চল না কিছু মিচু করি। বৃষ্টি মেহেদীকে দূরে ঠেলে দিয়ে বলল, কোনো কিছু হবে না এখন, প্রচুর খিদে পেয়েছে, বিরক্ত করো না। খেতে বসো, পেট মন সব ভরিয়ে দিব প্রমিস, ওপরে চল না। বৃষ্টি মেহেদীর কথা উপেক্ষা করে চলে যেতে নিলে মেহেদী বাদ সেধে বলে, উপরে চল বৃষ্টি, নয়তো এখানেই বাসর করা শুরু করব, সত্যি বলছি। তোর যা খুশি কর, আমার খিদে পেয়েছে, আমি গেলাম। বৃষ্টি কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হতেই মেহেদী বৃষ্টির দেহটা শূন্য তুলে নিয়ে হাঁটা দিল সিঁড়ি বেয়ে উপরে। ঘটনাটি এতটাই চটজলদি হল যে বৃষ্টি হকচকানোর সময়টুকুও পেল না। আজকে আর কক্ষের দরজাটাও দিল না, বৃষ্টিকে সোজা নিয়ে ফেলল বিছানায়। বৃষ্টি বেজায় চটে যায়। খিদে পেয়েছে, খাবো আমি। মেহেদী বৃষ্টির নিকটে গিয়ে বলল, আমাকে খা। আশ্চর্য, তুমি কি খাওয়ার জিনিস? আচ্ছা তাহলে আমি খাই। মেহেদীর এই আচরণে বড্ড হতাশ বৃষ্টি। কাদো কাদো গলায় বলে উঠে মেয়েটি, এত তাড়ার কি আছে? আমি কি পালিয়ে যাচ্ছি? আমার তোকে এখনই চাই মানে চাই। বৃষ্টি মুখ লটকে রয়েছে, এখন যতই না না করুক মেহেদীর হ্যাঁ থাকবে ঢের চেনে ছেলেটাকে। বৃষ্টির ভাবনার মাঝেই ওষ্ঠপুটে পুরুষালী ঠোঁটই স্পর্শ পেতেই চোখ খিচে ফেলল। মেহেদীর আদুরি স্পর্শে কিছু মুহূর্তের জন্য খিদে ভুলে গেল যেন। ভালোবাসার উত্তাপ ছড়িয়ে পড়ল উত্তপ্ত দুপুরে। সময় গড়াল। বৃষ্টি ক্লান্ত হয়ে শুয়ে আছে মেহেদীর বুকে। মেহেদী বৃষ্টির চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, কি দেখলি বলছিলাম না, পেট মন সব ভরিয়ে দিব। ভরেছে না? বৃষ্টির লাল গালদয় লালিমা ছড়িয়ে আছে। সে লাজুক গলায় বলল, বলেছে তোমাকে? এতে যদি পেট ভরত মানুষ না খেয়েই কাটিয়ে দিত। আমার সত্যিই খুব খিদে লেগেছে। মেহেদী উঠতে উঠতে বলল, আচ্ছা ফ্রেশ হয়ে আয়, খিদে দেখি আমারও লেগেছে, পরিশ্রম তো কম করলাম না। বৃষ্টি লজ্জা পেয়ে চোখ রাঙিয়ে বলল, মুখটা যেন কখন সেলাই করে দেই, ওটা দিয়ে আজকাল ভালো কথা বের হয় না। মেহেদী গলায় তোয়ালে পেঁচিয়ে নিতে নিতে বলল, বউ আমার, মুখটাও আমার, তোর কি? আমি কি অন্যর বউয়ের কাছে যাই নাকি? বৃষ্টি মুখ ভোতা করে ফেলল। আজকাল মেহেদী মুখ খুললেই লজ্জায় পড়ে বৃষ্টি। শান্তশিষ্ট ছেলেটা দিনদিনই লজ্জাহীন হয়ে যাচ্ছে। সব লাগাম ছাড়া তার কাছেই, অথচ মানুষ বলবে এর চেয়ে ভদ্র সভ্য ছেলে দুনিয়াতে নাই। চল একসাথে গোসল করে আসি। লজ্জায় বুতো বৃষ্টি নাকচ করে আমতা আমতা করে বলল, তুমি যাও, আমি পড়ে যাচ্ছি। তুই কি লজ্জা পাচ্ছিস? এতক্ষণ পাচ্ছিলি মানা যায়, এখন কেন পাচ্ছিস? বৃষ্টি শরীরে আস্ত চাদরটা জড়িয়ে খাট থেকে নেমে হনহন করে চলে গেল নিজের রুমে। এখানে থাকলে কান পচে যাবে তার। মেহেদী ললাটে ভাঁজ ফেলে দেখল বৃষ্টির কাণ্ড, কপাল কুঁচকে এলো তার। তবে মেয়েটিকে জ্বালানোর জন্য আর পিছু নিল না, গোসল করার জন্য চলে গেল। বেশ সময় নিয়ে গোসল করে নিচে এসে দেখে বৃষ্টি খাবার নিয়ে সবে খেতে বসেছে। তারা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটির বেশ খিদে পেয়েছে। বৃষ্টির শরীরের সবুজ রঙের সেলোয়ার কামিজ, ভেজা চুলগুলো তোয়ালে পেঁচিয়ে রেখেছে। মেহেদী গিয়ে পাশে বসে খাবার আগেই বেড়ে রেখেছে বৃষ্টি। মেহেদীর উপস্থিত পেলেও মুখ তুলে না বৃষ্টি। সে তার মতো খেয়েই চলেছে। নিস্তব্ধতা ভেঙে সশব্দে বেজে উঠল মেহেদীর পকেটে থাকা মোবাইল ফোনটা। মাহবুব আলম ফোন করেছে। মেহেদী রিসিভ করে কথা বলে বৃষ্টি এবার মাথা তুলে বলল, বড় আব্বু ফোন করেছে? কি বলল? তোকে নিয়ে আপার বাসায় যেতে বলেছে, ডিনারে দাওয়াত নাকি সেখানে। খেতে খেতে ওর দিল মেহেদী। বৃষ্টি নিজের খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, আমি যাব না, তুমি খেয়ে আম্মুদের নিয়ে আইসো। মাথা খারাপ আমার, তোকে বাসায় একা রেখে যাব আমি? না গেলেও আপা রাগ করবে। সন্ধ্যার দিকে একসঙ্গেই যাব, এখন খেয়ে পড়তে বসো নয়তো ঘুমা। মালদ্বীপ, হুলহুমালে বিচ, সাদা বালির তট, গা ছুঁয়ে যাওয়া হালকা বাতাস আর নীলচে সবুজ জলের ঢেউ। এই সমুদ্র সৈকত যেন প্রেমের নীরব সঙ্গী। বিকেলের সূর্যাস্তের সময় হাত ধরে হাঁটলে চারপাশটা শুধু তাদের দুজনের জন্যই আলাদা হয়ে যায়। মিরিহি আইল্যান্ড, ছোট্ট, নির্জন আর শান্ত একটি দ্বীপ। এখানে কোনো ভিড় নেই, শুধু সাগরের গর্জন আর তারাভরা আকাশ। ওভারওয়াটার ভিলায় বসে একসাথে সকালের কফি,
রাতে মোমবাতির আলোয় ডিনার। সবকিছু যেন রূপকথার মতো। আরই অ্যাটল, এটা মূলত সমুদ্রপ্রেমী দম্পতিদের স্বপ্নের জায়গা। এখানে একসাথে স্নোর্কেলিং বা ডাইভিং করে দেখা যায় রঙিন প্রবাল, সামুদ্রিক মাছ, এমনকি বিশাল মান্তারে বা হোয়েল শার্ক। ভয়ের বদলে দুজনের সাহস ভাগাভাগি করার অভিজ্ঞতাই সম্পর্ককে গভীর করে তোলে। সোনেভা জানি রিসোর্ট, মালদ্বীপের বিলাসবহুল রিসোর্টগুলোর মধ্যে সবচেয়ে রোমান্টিক। ভিলার বারান্দা থেকে সরাসরি নীল সাগরে নামার সুযোগ, ব্যক্তিগত সুইমিং পুল, এমনকি শোবার ঘরের ছাদ খোলা যায়, যেখান থেকে রাতের তারাভরা আকাশ দেখা যায়। এখানে প্রতিটি মুহূর্ত দুজনের জন্য নিখুঁত স্বপ্ন। এই সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে দেখতেই 3 দিন লেগে যায় সাদি আর রুহির। রুহির কাছে সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে। পছন্দের জায়গায় সাথে ব্যক্তিগত পুরুষ, সব মিলিয়ে এক স্বর্গীয় সুখ অনুভব করে সে। যদিও সাদি চেয়েছিল 3 বন্ধু বউ নিয়ে একসঙ্গে ভ্রমণে আসবে, তা আর হলো কই। তটিনী প্রেগনেন্সির জন্য চাইলেও এই মুহূর্তে আসতে পারছে না। আর অর্ণ, তার সময় নেই, না থাকারও কথা। ভীষণ দায়িত্ববান কর্নেল সে, মর্জি মতো উড়া যায় না। সাদি আসার সময় সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমার বোনের যেন কোনো অসুবিধা না হয়, ছুটি 15 দিন বাড়িয়ে দিলাম। ও যা চায় দিবি, সেখানে যেতে চাই যাবি, লাগলে আমার ক্রেডিট কার্ড নিয়ে যা। যা শুনে ভীষণ রেগে গিয়েছিল সাদি। আমাকে কি তোর ফকিন্নি মনে হয় শালা? বউয়ের পিছনে দুহাতে খরচ করার যথেষ্ট সামর্থ্য আমার আছে। ভাইগিরি দেখাবি না তো, ছুটি বাড়িয়ে দিয়ে উদ্ধার করেছি সেতেই হবে। মালদ্বীপে ভোরের আলো এখনও ফোটেনি। সফেদ শুভ্র বিছানায় উপর হয়ে ঘুমিয়ে আছে সাদি, উজ্জ্বল উন্মুক্ত পিঠ 2 হাতের পেশি ফুলে ফেপে আছে। মেয়ালি রিনরিনে কণ্ঠস্বরে গোঙানির আওয়াজ কর্ণচোবর হতেই জোরপূর্বক টিপটিপ করে চোখ মেলে তাকালো সে। ঘুমে চোখ ভেঙে আসছে যেন। ঘুমিয়েই ভোর রাতে ফোপানির আওয়াজ শুনে এবার ধরফর করে উঠে বসল। উল্টো দিকে ফিরে কুঁজো হয়ে শুয়ে আছে রুহি। মেয়েটির শরীরটা থরথর করে কাঁপছে, 2 হাতে নিজের মুখ চেপে রেখেছে। সাদি বিস্মিত হয়, মেয়েটা তো তার বুকের মধ্যে ঘুমিয়েছিল, হঠাৎ কি হল? সাদি রুহিকে নিজের দিকে টেনে নিতে নিতে অস্থির হয়ে বলল, হাঁপানি রোগী, এই কথা বল জানেমান, কি হয়েছে তোর? রুহি ঠোঁট কামড়ে বহু কষ্টে ভাঙ্গা গলায় বলল, পেইন। সাদির ললাটে চিন্তার ছাপ পড়ে, সে জিজ্ঞেস করে, পেইন হচ্ছে? কোথায় হচ্ছে? পেটে। কম্পিত গলায় বলল রুহি। সাদির চিন্তা বাড়ল, তার উন্মাদনায় মেয়েটা কষ্ট পেয়েছে। রাতে যখন জিজ্ঞেস করল তখন তো মেয়েটা বলল প্রবলেম হচ্ছে না তাহলে। সাদি থমথমে গলায় বলল, বেশি পেইন হচ্ছে। রাতে যে বললে সমস্যা হচ্ছে না। সাদির কথা শেষ করার আগেই তার নজর পড়ল বেডে, সাদা চাদরটা লাল হয়ে গেছে। সাদির আর কিছুই বুঝতে বাকি রইল না। কিছু একটা মনে পড়তেই সাদির দৃষ্টি তীক্ষ্ণ হয়, সে গম্ভীর হয়ে বলে, এই প্রবলেমটা না স্বাভাবিক হয়ে এসেছিল, তাহলে আবার হচ্ছে কেন? মেডিসিনগুলো ঠিকমতো নিচ্ছিস না? রুহি কথা বলতে পারে না, তার অসহ্য রকমের ব্যথা হচ্ছে। সাদির ভীষণ রাগ হলেও রুহিকে ব্যথায় তরপাতে দেখে সেটা গিলে নিল। রুহি ভাঙ্গা গলায় বলল, তুমি কি রাগ করেছ? বিরক্ত হচ্ছ আমার ওপর? আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হবে। সাদি রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার সত্যিই ভীষণ রাগ লাগছে হাঁপানি রোগী, এটা তুই পিরিয়ড হয়েছিস দেখে নয়। তুই কতটা কেয়ারলেস, ঠিকমতো মেডিসিনগুলোও নিস না, এটা ভেবেই আমার রাগ লাগছে। আমি তোমাকে তোমার মধুচন্দ্রিমার সুখ দিতে পারলাম না। আফসোস করে কথাটা বলে, হুশ, কষ্ট করে কথা বলতে হবে না। আমি কিচ্ছু মনে করিনি, আমাদের জীবনে এমন অনেক সময় আসবে। তুই শুধু আমার কাছে আমার বুকে থাক ব্যাস। সাদি রুহিকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ হতে সাহায্য করল। তারপর ডক্টর ইনফর্ম করল, ধরিত্রে রাত নেমেছে ধীরে ধীরে, যেন আকাশের বুক জুড়ে নীলকালি ছড়িয়ে দিয়েছে কেউ। অসংখ্য তারা ছোট ছোট প্রদীপের মতো জ্বলে আছে দূর আকাশে। বেকনিতে গ্রিল ধরে বিন্দু নিঃশব্দে দাঁড়িয়ে আছে, চোখ মেলে তাকিয়ে আছে সেই অসীম আকাশের দিকে। মনে হয় রাতটা যেন তার সাথেই কথা বলছে, অচেনা ভাষায়, অথচ গভীরভাবে বোঝা যায় এমন এক ভাষায়। অর্ণ এখনও বাসায় আসেনি, হয়তো আজকে ব্যস্ততা বেশি তার। বিন্দুর মনটা খারাপ, কেন যেন কিছুই ভালো লাগছে না। অর্ণ বাসায় প্রবেশ করতেই ললাটে ভাঁজ পড়ল। ড্রয়িং রুমটা অন্ধকার, কিচেনের আলো এসে আবছা আলোয় আলোকিত করেছে চারপাশ। অর্ণ নিজের রুমের দিকে হাঁটা দিল, রুম খালি, বারান্দার থাই খোলা।
অর্ণ ফ্রেশ না হয়েই লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল সেদিকে। আজ আর অর্ণর উপস্থিত টের পেল না বিন্দু। আকস্মিক ঘাড়ে উষ্ণতা অনুভব করতেই থমকাল বিন্দু। নিজের আকাশ কুসুম কল্পনা থেকে বেরিয়ে এলো। অর্ণ বিন্দুর কামিজ ভেদ করে মেদহীন পেটের দুই পাশ দিয়ে হাত ঢুকিয়ে টেনে বিন্দুর পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নিল। থুতনিটা বিন্দুর কাঁধে ঠেকিয়ে নরম কণ্ঠে বলল, অপেক্ষা করছিলে পাখি? বিন্দু ছোট করে মৃদু সুরে বলল, হুম। এখানে দাঁড়িয়ে আছো কেন? ওয়েদায় খুব ঠান্ডা, রুমে চলো। বিন্দু ঘুরে অর্ণর মুখের দিকে তাকায়, নিরেট গলায় বলল, আপনার তো অনেক ক্ষমতা, সব কিছুই পারেন। তাহলে আমি কেন মা হতে পারছি না কর্নেল সাহেব? আবার সেই একই গান। অর্ণর শিথিল দৃষ্টি তীক্ষ্ণ হল। কপালে ছড়িয়ে পড়ল বিরক্তির ছাপ। সে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বজ্রগম্ভীর স্বরে শুধাল, তোকে এই কুবুদ্ধি কে দেয়? এটা কুবুদ্ধি? অর্ণ কিছু বলতে গিয়েও নিজেকে সামলে স্বাভাবিক গলায় বলল, এখানে ঠান্ডা পড়ছে, রুমে আয়। সে বড় বড় কদমে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। বিন্দু পিছু পিছু গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলল, আপনার ভেতরে সমস্যা আছে, তাই আমি মা হতে পারছি না। অর্ণ হাতের কবজিতে থাকা ঘড়িটা খুলতে খুলতে ঘাড় ঘুরিয়ে চাইল বিন্দুর পানে, কপাল কুঁচকে বলল, কিভাবে বুঝলে? তুমি কি কোনোভাবে আমার পাওয়ার নিয়ে প্রশ্ন তুলছ? পাওয়ার ইঞ্জিন ছাড়াও যে ভেতরে কলকবজা যন্ত্রপাতি থাকে সেখানে সমস্যা আপনার। না হলে আমার তো কোনো সমস্যা নেই, তবুও আমি মা হতে পারছি কেন? আপনার সমস্যা, আপনি ডাক্তার দেখান। রাগে দুঃখে ঝোড়োঝোড়ো করে কথাগুলো বলে হাঁপায় বিন্দু। অর্ণর দৃষ্টি তীক্ষ্ণ অথচ মুখবিবর থেমে থাকা জলের মতো শান্ত দাঁড়ি। সে ঘড়ি ওয়ালেট টেবিলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, ওকে। ওকে? কি ওকে? আজকেও লোকটা তার কথা উপেক্ষা করছে। বিন্দু ধূপধাপ শব্দ করে এগিয়ে আসে অর্ণর নিকটে। আমি কিন্তু রেগে যাচ্ছি। অর্ণ আদুরি গলায় বলল, কাছে আয়, আদর করে দেই। এত অনাগ্রহ মেনে নিতে পারে না মেয়েটি। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলল। অর্ণ ফোঁস করে শ্বাস টানে। মেয়েটা তাকে পাগল করেই ছাড়বে। বিন্দুর কাছে গিয়ে বিন্দুর মাথাটা চেপে ধরল বুকে। ডোন্ট ক্রাই জান, তোর মাথায় এই বেবির ভূত চাপালো কে বলতো? মা হওয়ার বয়স হয়েছে তোর? একটা বেবি ক্যারি করতে কতটা কষ্ট সহ্য করতে হব তোর আইডিয়া আছে? তাছাড়া চাইলেই তো আর বেবি হয়ে গেল না, সময় হলে মা হবার স্বাদ গ্রহণ করবি। একেবারেই শান্ত স্বরে কথাগুলো বলল অর্ণ। বিন্দুর মনের ভারটা একটুখানি হালকা হল বুঝি। অর্ণ বিন্দুর চোখের পানিটুকু জিভ দ্বারা চুষে নেয়, এপাশ ওপাশ করে গাঢ় চুমু খায় বিন্দুর মসৃণ দুই গালে। বিন্দু লজ্জায় মুখ নামিয়ে রাখল। অর্ণ শীতল গলায় শুধাল, রাতের শহর দেখবি চড়ুই? আজকে তোকে নিয়ে রাতের শহরে ঘুরব, যা সেজেগুজে আয়। বিন্দু অবাক হল। আজ পর্যন্ত অর্ণ কখনোই তাকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। আজকে সত্যিই যাবে। বিন্দু অবিশ্বাস্য গলায় বলে উঠে, সত্যি? তবে কি আমি মিথ্যে কথা বলি? কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন ছুড়ল অর্ণ। বিন্দু খুশি মনে বলে, আমি কি পরব কর্নেল সাহেব? শাড়ি পরি। শাড়ি পরবি? ওকে পর। অর্ণ ফ্রেশ হতে চলে যেতেই বিন্দু আলমারি হাতড়ে একটা লাল শাড়ি বের করে পরে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে চোখে কাজল, ঠোঁটে নুড লিপস্টিক লেপটে হালকা সাজগোজ করে। অর্ণ গোসল করে এসে কালো টি শার্ট ট্রাউজার পরে বিন্দুর আপাদমস্তক একপলক তাকিয়ে গম্ভীর গলায় শুধাল, চুল বেঁধে মাথায় কাপড় দে। বিন্দু বিনা বাক্য চুলে কাটা মেরে মাথায় কাপড় টানল। বাহিরে যাওয়ার আগে সে এমনিতেই মাথায় কাপড় দিত। অর্ণ বিন্দুর হাত ধরে নিচে নামল। অর্ণকে গাড়ি নিতে না দেখে বিন্দু রিনরিনে গলায় বলল, গাড়ি নিলেন না কর্নেল সাহেব? উহু, আজকে গাড়িতে নয়, খোলা আকাশে তোকে নিয়ে রিকশায় চড়ে ঘুরে বেড়াবো। বিন্দু অবিশ্বাস্য নজরে চাইল অর্ণর পানে। আজকে কি তার অবাক হওয়ার দিন! লোকটাকে গাড়ি ছাড়া জীবনেও দেখিনি সে আজকে তার পছন্দের জন্য রিকশায় চড়বে। বিন্দুকে নিয়ে অর্ণ রাতের নির্জন কলহমুক্ত শহরে ঘুরল। অর্ণর অপছন্দের রাস্তার পাশের ফুসকাও খেতে দিল, চিপস, চকলেট, আইসক্রিম, আরও কত কি কিনে দিল। রাতে ডিনার করে একেবারে বাসায় ফিরল তারা। বিন্দুর কি যে ভালো লাগছে, সব মন খারাপ পালিয়ে গেল কোথাও। এই শান্তশিষ্ট অর্ণকেই তো সে চেয়েছিল। বিন্দু আয়নার সামনে দাঁড়িয়ে হাতের চুড়ি খুলতে শুরু করল। ঠোঁটের কোণে এখনও ঝুলে আছে মিষ্টি হাসির ঝলক। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল মেয়েটার হাস্যোজ্জ্বল মুখশ্রী। আস্তে আস্তে সে গিয়ে দাঁড়াল বিন্দুর পেছনে। হাত বাড়িয়ে চুলের ভাঁজে কাটাটা টান মেরে খুলে ফেলল। অমনি ঝোড়োঝোড়ো করে সিল্ক চুলগুলো পিঠ বেয়ে হাঁটু ঘেঁষে পড়ল।
অর্ণ বিন্দুর চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে উন্মুক্ত ঘাড়ে চুমু খেয়ে নাকে ঘষল। বিন্দু কিঞ্চিত কেঁপে উঠল, খামচে ধরল পরনের বস্তু। অর্ণ বিন্দুর দু গালে হাত দিয়ে মুখটা উপরে তুলে কোনো পূর্বাভাস না দিয়েই বিন্দুর ওষ্ঠপুট আঁকড়ে ধরে, প্রগাঢ় চুম্বন করে। বরাবরের মতোই বিন্দু লজ্জায় আর্ষ্ট হল। শিরদাঁড়া বেয়ে গড়িয়ে নামতে লাগল কলকলে স্রোত। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, ফ্রেশ হবেন না? জবাব দিল না অর্ণ। সে পুনরায় বিন্দুর ওষ্ঠযুগল দখল করে নিয়ে বিন্দুকে কোলে তুলে চুমু খেতে খেতেই বেডের দিক পা ফেলে এগিয়ে গেল। বিন্দুকে বেডে শুয়ে দিয়ে তার শাড়িতে হাত বাড়িয়ে দিতেই বিন্দু শাড়ির আঁচলটা খামচে ধরল। অর্ণ ঘন ঘন নিঃশ্বাস ফেলে ভারিক্কি গলায় শুধাল, হোয়াটস হ্যাপেন্ড? বাধা দিচ্ছি কেন? ভালো লাগছে না? বিন্দু আমতা আমতা করে, প্রবলেম নেই তার। কেন বাদ সাধল জানেও না। অর্ণ বিন্দুর হাত দুটো বিছানায় পিষে ফেলে বলল, ভালো না লাগলেও সহ্য করতে হবে পাখি। আমি যখন ধরেছি নিশ্চিতে থাক, আর ছাড়ছি না। পারলে বাধা দিয়ে দেখ। আমার জিনিস আমি হাসিল করতে জানি। তারপর আর কোনো শব্দ নেই। বদ্ধ ঘরে দুজন মানুষের ঘনত্ব নিঃশ্বাস ব্যতীত অন্য কোন শব্দের অস্তিত্ব নেই। বিন্দু কখনো সুখময় যন্ত্রণায় করিয়ে উঠে, কখনো কখনো অর্ণর আদুরি স্পর্শে সুখে ভেসে যায়। সময় যেন স্থির রয় তাদের জন্য। বিপত্তি ঘটে ভোর রাতে। বিন্দুর চোখ ঘুমে ঢুলুঢুলু করে তখন। ঠিক তখনই অর্ণ অভ্যাস মতোই দুধের গ্লাস দিল বিন্দুর হাতে। বিন্দুর ঘুম পাড়িয়ে গেল। সে বড় বড় চোখ করে তাকিয়ে রইল দুধ ভর্তি গ্লাসের পানে। মনে করা নাড়ল সকলে শবনমের কথাটা। চোখ সরু হয়ে এলো বিন্দুর, হঠাৎ করেই কিঞ্চিত সন্দেহ জাগে মনে। তার ভাবনা সত্যি নাকি মিথ্যা জানে না সে, তবে অর্ণকে ওয়াশরুমে যেতে দেখেই বিন্দু তড়িঘড়ি বিছানা থেকে নেমে গ্লাস ভর্তি দুধ জানালা দিয়ে বাইরে ফেলে দিল। ওড়নার কোনা দিয়ে গ্রিলে ছিটে পড়া ফোঁটা ফোঁটা দুধটুকু মুছে দিয়ে চটজলদি জায়গায় শুয়ে পড়ল। অর্ণ ফ্রেশ হয়ে এসে দেখল বিন্দু ঘুমিয়ে পড়েছে, নিত্যদিনের মতো দুধের গ্লাসটা খালি। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়াল, এক বাচ্চা নাকি ক্যারি করবে আর এক বাচ্চাকে। অর্ণর বড় মামা মহসিন আহমেদের মেয়ে সুনয়নার বিয়ের দিন তারিখ ফিক্সড হয়েছে। ভদ্রলোক নিজে অর্ণর ফ্ল্যাটে এসে নিমন্ত্রণ করে গেছেন। বিন্দুর মাথায় স্নেহের হাত বুলিয়ে বলে গেছেন অর্ণকে নিয়ে দুদিন আগেই যেতে। অর্ণ স্বভাবে গম্ভীর হলেও বড্ড দায়িত্ববান সুপুরুষ। তাছাড়া মহসিন আহমেদের কোনো ছেলে নেই, সব দিক বিবেচনায় অর্ণ জরুরি ছুটি নিয়েছে 2 দিনের জন্য। সাদি আর রুহি অপেক্ষা করছে সায়দাবাদ। অর্ণর পার্সোনাল গাড়িতেই রোনা দিয়েছে বগুড়ার উদ্দেশ্য। বিন্দু পেছনের সিটে বসে বাহিরের ব্যস্ত শহর দেখছে। সায়দাবাদ গাড়ি থামতেই সাদি সামনে অর্ণর পাশে বসে আর রুহি গিয়ে বসল বিন্দুর পাশে। টুকটাক কথায় চলতে থাকে তাদের যাত্রা। গাড়ি ঢাকা সিটি পেরোতেই বিন্দুর পেট মুচড়ে বমি এলো। সে তড়িঘড়ি করে জানালা থেকে মাথা বের করে বমি করে দিল। বিষয়টা অর্ণর নজরে পড়তেই আকস্মিক গাড়ি ব্রেক কঘল সে। বিন্দু বমি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, রুহি ধরে রেখেছে তাকে। অর্ণ পানির বোতল হাতে তুলে ড্রাইভিং সিট থেকে নামতে নামতে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধাল, ড্রাইভিং সিটে আয় সাদি। সাদি বিনা বাক্য ড্রাইভিং সিটে বসে। অর্ণ বিন্দুর পাশের ডোর খুলে রুহির থেকে বিন্দুকে নিজের সাথে আগলে নিতেই রুহি তাদের প্রাইভেসি দিয়ে নেমে সাদির পাশে বসল। অর্ণ বিন্দুর মুখে পানি দেয়, বিন্দু কুলি করে চোখে মুখে পানি দেয়। অর্ণ ললাটে ভাঁজ করে প্রশ্ন ছুড়ে বলল, আর ইউ ওকে? হঠাৎ বমি করছো কেন? জানি না, পেট্রোলের গন্ধে আমার বমি পাচ্ছে। ক্লান্ত কণ্ঠস্বর বিন্দুর। অর্ণ ডোর আটকে বিন্দুর পাশে বসতে বসতে শুধাল, আসবে না? খেয়ে আসতে বলেছিলাম, খেলে না, খালি পেটে তো বমি আসবেই। কথাটা বলতে বলতেই অর্ণ ব্যাকসিটে রাখা বিরিয়ানির প্যাকেট বিন্দুর হাতে ধরিয়ে দিতে দিতে বলল, চুপচাপ ফিনিশ কর। বিন্দু গাড়িতে খাবার দেখে অবাক হয়, লোকটা এগুলো কখন কিনল? প্রশ্নটা চেপে রাখা গেল না। বিন্দু অবাক হয়ে বলে উঠল, এগুলো কখন কিনলেন কর্নেল সাহেব? অর্ণ বোনের হাতে 2টো পানি আর 2 প্যাকেট বিরিয়ানি দিতে দিতে বলল, যখন আপনি প্রকৃতি বিলাস করছিলেন তখন। বিন্দুর ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। গম্ভীর এই পুরুষটি কতটা যত্নবান সেটা সব সময় অনুভব করে সে। প্রবাদে আছে, সুদর্শন পুরুষের থেকে যত্নবান পুরুষ বেশি সুপুরুষ। রুহি খেয়েই বেরিয়েছে, তাই রেখে দিল পরে খেয়ে নিবে। বিন্দু আস্তে আস্তে করে খেতে লাগল। সকালে তাড়াহুড়ো করায় পেট ভরে খাওয়া হয়নি, তাই হয়তো খিদেও বমি পাচ্ছে। খেতে খেতে আর চোখে তাকালো অর্ণর পানে। লোকটা একমনে কি যেন দেখছে মোবাইল ফোনে। কোলের উপর রাখা হাতটায় পানির বোতল।
বিন্দু এক লোকমা বিরিয়ানি হাতে নিয়ে অর্ণর মুখের কাছে, অর্ণ শান্ত চোখে এক পলক বিন্দুর মুখ পানে চেয়ে হা করে। অর্ণর ঠোঁটে বিন্দুর আঙ্গুল স্পর্শ করতেই বিন্দু কিঞ্চিত কেঁপে উঠল। বিন্দু ভেবেছিল অর্ণ মুখ ফিরিয়ে নিবে কিংবা ধমকে তাকে খেতে বলবে, কিন্তু লোকটা একদম ভদ্র স্বামীর মতো গিলে ফেলল খাবারটুকু। এর আগে কখনো বিন্দু অর্ণকে কিছু খাইয়ে দেয়নি কিংবা সাধেনি। নিজের আজগুবি ভাবনা সাইডে ঠেলে দিয়ে বিন্দু দ্বিতীয়বার অর্ণর মুখের কাছে লোকমা ধরে। অর্ণ এবারেও ফোনে দৃষ্টি রেখেই মুখে পুরে নিল খাবার। বিন্দুর কি যে ভালো লাগল। বিন্দু নিজেও খায়, মাঝে মধ্যে অর্ণর মুখেও দেয়। খাওয়া শেষ হলে অর্ণ বিন্দুর বাহু জড়িয়ে বিন্দুর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। বিন্দুও চোখ বন্ধ করে নিঃশব্দে লেপ্টে রইল অর্ণর বক্ষপিঞ্জরে। অর্ণ বিন্দুর হিজাবে মুড়ে রাখা মাথায় চুমু এঁকে দিল। পুরো ব্যাপারটা রুহি খুব মুগ্ধ হয়ে মিরারে দেখল। তার মুখে মুচকি হাসির ঝিলিক। সাদি কপাল কুঁচকে ফিসফিস করে বলল, একা একা হাসছিল কেন হাঁপানি রুগী? রুহি তাকায় স্বামীর পানে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, ওদের ভালোবাসা দেখছি স্বাদ। আমার গম্ভীর ভাইটাও যে কাউকে এত ভালোবাসতে পারে, না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। সাদি মিরারে দেখল তাদের, তারপর মাথা নেড়ে সায় দিয়ে বলল, আমিও অবাক হই মাঝে মাঝে, শালা উন্মাদের মতো ভালোবাসে বিন্দুকে অথচ মুখে আজ পর্যন্ত স্বীকার করল না। সবাই সব কিছু প্রকাশ করতে হবে না, ভাইও হয়েছে তাই। রুহির কথা শুনে সাদি বলে উঠে, তবে আমার মাথায় একটা কথা গোলমাল করে জানিস? কি? প্রশ্ন ছুড়ল রুহি। সাদি বেশ ভাবুক গলায় ফিসফিস করে বলল, ওর মতো একরোখা গোমরা মুখ কি করে বিন্দুর মতো কোমর নাড়ি পেল বলতো? রুহি হেসে নিচু স্বরে বলল, তুমি কি জানো না, পাখির ন্যায় ছো মেরে এনেছে আমার ভাই। ভাবা যায় আমার ভাইও কাউকে পাওয়ার জন্য জোরজবরদস্তি করে বিয়ে করে। নতুন বউকে পেয়ে বিন্দুর নানা শ্বশুর বাড়ির লোকজন তাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া সাদি এবারই আগে আসলেও নাতি জামাই হিসাবে এই প্রথম এসেছে। বিয়ে বাড়ির ব্যস্ততা সাইডে রেখে তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অর্ণর মামি আনোয়ারা বেগম ফের কিছু আনতে যাওয়া ধরলে বিন্দু বাধা দেয়। আপনি বসুন মামি, আমরা পথে খেয়ে এসেছি। এত কিছু এখন কোথায় রাখব? ভদ্রমহিলা বিন্দুর পাশে বসে, তোমার মামা শ্বশুরের কাছে তোমার কথা শুনেছি, সে এসে বলছে আমাদের অর্ণর বউ নাকি খুব ভদ্র গুণবতী। এখন তো দেখছি তার থেকেও বেশি মিষ্টি তুমি। দেখতে অনেকটাই মায়ের মতো হয়েছ। বিন্দু কিঞ্চিত লজ্জা পেল। ভদ্রমহিলা গলা থেকে মোটা স্বর্ণের চেনো খুলে বিন্দুর গলায় পরিয়ে দিতে দিতে বলল, প্রথমবার মামা বাড়িতে এসেছ, এটা তোমার উপহার। মামা তো একবার দিয়েছে, এখন আবার এসবের দরকার নেই মামি, আমার জন্য দোয়া করবেন এতেই হবে। খুবই নম্র গলায় বলল বিন্দু। ভদ্রমহিলা বললেন, সেটা মামা ছেলের বউয়ের মুখ দেখে দিয়েছে, এটা আমি দিলাম। আপনাদের দেনা পাওনা পরে করবেন মামি, জার্নি করে এসেছি, টায়ার্ড লাগছে। রুমটা দেখিয়ে দিলে ভালো হতো। অর্ণর কথা শুনে ভদ্রমহিলা তড়িঘড়ি করে কাউকে ডাকে, অন্তরা, অন্তরা কোথা গেলি, এদিকে আয়। আনোয়ারা বেগমের ডাকের সঙ্গে সঙ্গেই উপর থেকে একটা সুন্দরী মেয়ে নেমে এলো দাঁড়ি। তাকে দেখতেই আনোয়ারা বেগম ফের বলেন, ওদের জন্য যে রুম গুছিয়ে রাখছিলাম সেই রুমটা ওদের দেখিয়ে দে। রুহি মা, জামাইবাবাকে নিয়ে রুমে যা। অন্তরা মেয়েটা আগে আগে হনহন করে চলে গেল। পাশাপাশি দুটি রুমের সামনে দাঁড়িয়ে গমগমে গলায় বলল, রুহি এটা তোদের জন্য, আর এটা অর্ণ আবর্ণ ভাইদের। মেয়েটা চলে গেল। মেয়েটির এমন উগ্র আচরণ দেখে বিন্দু হতভম্ব হল। মেয়েটির মুখটা দেখতে অবিকল মনোয়ারা বেগমের মতো। বিন্দু ললাটে ভাঁজ করে রুহিকে জিজ্ঞেস করল, এটা কি মহসিন মামার মেয়ে? এর বিহেভিয়ার এমন কেন? আর আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিল। আরে ওর কথা বাদ দে, ও এমনি, রুমে গিয়ে রেস্ট কর। রুহি এড়িয়ে গিয়ে রুমে ঢুকে পড়ল। বিন্দুর মনের মধ্যে কেমন খচখচ করছে। অন্তরা নামের মেয়েটির দৃষ্টিতে কিছু একটা ছিল। কেমন করে যেন তাকিয়েছিল অর্ণর দিকে। ওখানেই দাঁড়িয়ে থাকবি ডিসাইড করেছিস? ভেতর থেকে অর্ণর রাশভারী কণ্ঠস্বর শুনে সব চিন্তা ভাবনা ফেলে ভেতরে প্রবেশ করে বিন্দু। বেশ গোছানো রুমটা। বিন্দু ব্যাগ থেকে অর্ণর পোশাক বের করে দিতে সে ওয়াশরুমে চলে যায়। বিন্দু বোরখা হিজাব খুলে বসে থাকে, অপেক্ষা করে অর্ণ বের হবার। সুনয়নার গায়ে হলুদটা আনুষ্ঠানিকভাবেই শেষ করে সুনয়নাকে বউ সাজানোর জন্য একদল কাজিন ঘিরে ধরেছে তাকে। গা ভর্তি গহনায় লাল টুকটুকে বউ সাজিয়েছে সুনয়নাকে। এখন শুধু অপেক্ষা কবুল পোড়ানোর। সুনয়নার সাজ করানো দেখছিল বিন্দু এক কোণে বসে। অন্তরার এক কাজিনের নজর পড়ল তার দিকে, সে জিজ্ঞেস করল,
এই অন্তরা, একে তো চিনলাম না, কে সে? অর্ণর স্ত্রী। বেশ অনীহা নিয়েই উত্তর দিল অন্তরা। মেয়েটা বড় বড় চোখ করে বিন্দুর আপাদমস্তক দেখল। সাদা কালো রঙের সিলোয়ার কামিজ পরা বিন্দু, নাকে কানে গহনা ছাড়া তেমন সাজ নেই। তোর সেই কাজিন অর্ণর বউ? তুই পিচ্ছি বলে তোকে রিজেক্ট করল, শেষে কিনা সেই পিচ্ছিকেই বিয়ে করল তোর কাজিন। বিন্দু অবাক হয়, অন্তরাকে অর্ণ রিজেক্ট করেছে মানে কি? বিন্দুর ভাবনা বেশি দূর গড়ানোর আগেই অন্তরা বেশ তাচ্ছিল্য করে বলে ওঠে, হ্যাঁ, তার উন্নতি তো চোখেই দেখতে পাচ্ছি। আমি প্রপোজ করার পর তখন কি বলল? তুই ছোট, প্রেম ভালোবাসার বয়স না, পড়াশোনা কর, আরও কত কিছু। এখন দেখ, সেই তো আমার থেকেও পিচ্ছি বিয়ে করল। কোন দিক থেকে অর্ণর যোগ্য লাগে একে? বেশভূষায় দেখেছিস না খ্যাত, কোথা থেকে কুড়িয়ে এনেছে কে জানে। কোন দিক থেকে অর্ণর সাথে একে মানায় বলতো? আমার মতো শিক্ষিত সুন্দরী রেখে কিনা এর মতো একটি খ্যাত মেয়েকে বিয়ে করল অর্ণ। অন্তরার কথায় বিন্দুর ইচ্ছে করল মাটির সাথে মিশে যেতে। এত অপমান! লজ্জায় দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আখি পল্লব থেকে। অন্তরার বান্ধবীরা কেমন বিকৃত দৃষ্টিতে তাকিয়ে আছে বিন্দুর দিকে। বিন্দুর ইচ্ছে করছে এক ছুটে বেরিয়ে যেতে এখানে থেকে। সুনয়না ধমকে উঠে এবার, এই অন্তরা, কি বলছিস তুই এসব? তুই জানিস তুই কি বলছিস? সেই কোন আমলের কথা নিয়ে মেয়েটাকে কেন কথা শোনাচ্ছিস? তোর জীবন কি থেমে আছে সেখানে? শুধু শুধু তাহলে কেন এসব কথা তুলছিস? না আপা, তার জন্য আমার জীবন থেমে নেই থাকার কথাও নয়। আমি শুধু অর্ণকে পছন্দ করতাম, সেটা তাকে বলায়। তুই তো জানিসই সে কিভাবে রিজেক্ট করল আমাকে। বলল কিনা আমি পিচ্ছি, শেষে কি করালো, আমার থেকেও একটা পিচ্ছি বিয়ে করল। তাও নাকি জোর করে ধরে বেঁধে। ভাবতে পারছিস? আমি তো শুধু ভাবছি কি দেখেছে এর মধ্যে সে। আর কিছু শোনার সাহস করে না বিন্দু। ছুটে বেরিয়ে গেল ওখান থেকে। দুই হাতে মুখ চেপে ধরল, লজ্জায় ঘৃণা বুক চিরে বেরিয়ে আসছে কান্নার ঢেউ। নিজের বরাদ্দ রুমে ঢুকতেই সজোরে ধাক্কা খেল পুরুষালী শক্ত দেহের সাথে। মাথা তুলে অর্ণকে দেখতেই বিন্দু চমকালো, থমকালো। অর্ণর তো নিচে থাকার কথা, সে উপরে কি করছে? বিন্দু তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলে, তবে সফল হল না সে। ফের ঝোড়োঝোড়ো করে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ল মসৃণ গালদয়। কান্না গিলে ফেলে মেয়েটা, সে চায় না বিয়ে বাড়ি এখানে কোনো ঝামেলা হোক। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টির সাথে দৃষ্টি মিলায় না, সে নিজেকে স্বাভাবিক দেখানোর ব্যর্থ চেষ্টা করে। এলোমেলো দৃষ্টি ফেলে কিছু বলার আগেই অর্ণ বজ্রগম্ভীর গলায় শুধাল, কাঁদছিস কেন তুই? বিন্দু ঢোক গিলে কম্পিত গলায় বলল, কই চোখে যেন কি পড়েছে। অর্ণর দৃষ্টিভঙ্গি কঠোর হল, চোয়াল শক্ত করে বিন্দুর গালে হাত রেখে বৃদ্ধ আঙুলে ছুঁয়ে দিল চোখের জল। তর্জনী আঙ্গুলের ডগায় বিন্দুর চোখের জল তুলে তার দিকে তুখোর দৃষ্টিতে তাকিয়ে থমথমে গলায় বলল, কে কি বলেছে তোকে? বিন্দু নিজেকে সামলাতে পারে না, হু হু করে কেঁদে উঠল এবার। ক্রান্দর্ত ভেঙ্গুর গলায় বলতে লাগল, সবাই বারবার কেন আমাকে মনে করিয়ে দেয় আমি আপনার অযোগ্য? যখন আমি ভাবি আমি আপনার যোগ্য না, নিজেকে খুব ছোট লাগে, নগণ্য লাগে। আপনার পাশে নিজেকে বেমানান লাগে, কর্নেল সাহেব। কষ্ট হয় তখন আমার। কেন সবাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমি আপনার যোগ্য নই? অর্ণর ভাবভঙ্গি দেখে বোঝা গেল না তার ভেতরটা শুধু চোয়াল জোড়া ব্লেডের ন্যায় ধারালো হয়ে উঠল। বিন্দু ফোপায়। অর্ণ বিন্দুর দু গাল হাতের আজলায় তুলে বিন্দুর কাপা কাপা ঠোঁট দুটো পরম যত্নে চুষে নিতে লাগল। প্রগাঢ় চুম্বন করে বিন্দুর গাল বেয়ে গড়িয়ে পড়া পানিটুকুর সাথে যেন বিন্দুর ব্যথাটা অতি যত্নে চুষে নিল। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই বোকা মেয়েটা তার কাছে কতটা যোগ্য। বিন্দুর কান্না থামে, তবুও টলমল করছে চোখ, থেকে থেকে হেঁচকি তুলছে। অর্ণ বরফের ন্যায় শীতল গলায় শুধাল, তুই আমার ওয়াইফ চড়ুই, এরপর আর যোগ্যতার কি প্রমাণ চাস? কে বলেছে তুই আমার যোগ্য নয়? কার এত বড় সাহস আমার পাখির চোখ থেকে অশ্রু ঝরিয়েছে। বিন্দু অর্ণর বুকে মাথা এলিয়ে বলে, এত অযোগ্য হওয়া সত্ত্বেও কেন আপনার স্ত্রী হলাম, কর্নেল সাহেব? ডোন্ট ক্রাই জান, কে কি বলেছে তোকে বল আমায়? বড্ড আদুরি গলায় জিজ্ঞেস করল অর্ণ। বিন্দু বলল না কিছুই। বিন্দুর বুঝি কিছু বলতেও হল না। অর্ণ তীক্ষ্ণ তুখোর মস্তিষ্ক কিছু ধরতেই বিন্দুর হাতের কবজি ধরে কক্ষ থেকে বেরিয়ে বড় বড় পা ফেলে নিয়ে গেল সুনয়নার রুমে। সবাই তখন সুনয়নাকে পরিপূর্ণভাবে সাজাতে ব্যস্ত। অর্ণ রুমে ঢুকতেই অন্তরা ঢোক গিলল। অর্ণ তার মুখ বরাবর দাঁড়িয়ে গম্ভীর শীতল গলায় জিজ্ঞেস করল, ওকে তুই কি বলেছিস? কি বলেছি? ভালোই তো স্বামীর কান ভাঙ্গাতে পারো দেখছি তুমি। বিন্দুর দিকে তাকিয়ে কিরমির করে বলে ওঠে অন্তরা।
অর্ণ দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন ছুড়ল। ও আমার অযোগ্য, এই কথা তুই বলেছিস ওকে? হ্যাঁ মুখ খুলে হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে সপাটে এক শক্ত হাতের চড় পড়ল অন্তরার গালে। বিন্দুসহ চমকে উঠল সবাই। অন্তরা অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, এই মেয়েটার কথা শুনে তুমি আমার গায়ে হাত তুললে অর্ণ? ভুল কি বললাম আমি? এই খ্যাত মেয়েটা দেখি তোমার মাথাটা একেবারে চিবিয়েই খেয়ে ফেলেছে। বাকিটুকু সম্পূর্ণ করার আগেই আর একটা দাবাং মার্কা চর বসল অন্তরার একই গালে। কান থেকে যেন ধোয়া বেরিয়ে গেল অন্তরার। চোখে ঝাপসা দেখছে পরপর একই গালে অর্ণর শক্ত চর খেয়ে মাথা ভনভন করছে মেয়েটার। অর্ণ হুঙ্কার ছেড়ে বলল, তোর এত সাহস হলো কি করে ওর যোগ্যতা নিয়ে কথা বলার? ওর যোগ্যতা পরিচয় একটাই, ও শেখ নওফিল অর্ণর স্ত্রী। তোর কি কোয়ালিফিকেশন আছে ওর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার? বিন্দু হতভম্ব হয়ে যায় অর্ণর কাণ্ডে। হাত টেনে ধরে তার। ততক্ষণে মহসিন আহমেদ, আনোয়ারা বেগম, সাদি, রুহি সেখানে উপস্থিত হয়েছে। অর্ণর কথাটুকু সম্পূর্ণ তারা শুনল। মহসিন আহমেদ অর্ণর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? আপনার এই বেয়াদব মেয়েটাকে একটু সুশিক্ষা দিবেন মামা। বিয়ে বাড়ি দেখে কিছু বলছি না, নয়তো আমার স্ত্রীকে অপমান করার জন্য, তার চোখে পানি ঝরানোর জন্য ওকে কঠিন শাস্তি দিতাম। শুনয় না, আমতা আমতা করে সবটা খুলে বলতেই মহসিন আহমেদ রেগে গিয়ে অন্তরার গালে থাপ্পড় মারলেন। বেচারি মেয়েটা পরপর থাপ্পড় খেতে খেতে লজ্জায় টলমল চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভদ্রলোক রুদ্ধ গলায় বলেন, বেয়াদব হয়েছ তুমি, এত বড় হয়েছ কোথায় কিভাবে কথা বলতে হয় জানো না? এখান থেকে যাও বেয়াদব। অন্তরা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। মহসিন আহমেদ বিন্দুর মাথায় হাত বুলিয়ে অপরাধী গলায় বলেন, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি মা, দয়া করে তুই কিছু মনে করিস না। মেয়েটা আদরে আদরে উচ্ছন্নে যাচ্ছে। বিন্দু তড়িঘড়ি করে বলে, ওর ছি ছি মামায়, আপনি কি বলছেন? আমি কিছু মনে করিনি, প্লিজ আপনি এভাবে কথা বলবেন না। ঝর্ণার ছোট্ট পুচকো বাচ্চাটিকে নিয়ে ড্রয়িং রুমে বসে খুনসুটি করছে বৃষ্টি। আজকে সপ্তাহখানেক হলো বিজনেসের কাজে ঢাকার বাহিরে গিয়েছে মেহেদি। সেই সুযোগে বোনের কাছে বেড়াতে এসেছে সে। রাতের খাবার খেয়ে বাবুকে নিয়ে দুষ্টুমি করছে বৃষ্টি। ঝর্ণা খাচ্ছে। খাওয়া শেষ করে এসে বাবুকে কোলে নিতে নিতে বৃষ্টিকে বলে সে, রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমা। ভাইয়া তো এখনো এলো না আপা। বৃষ্টির কথা শুনে ঝর্ণা বলে, ও এসে পড়বে, আমি আছি, তুই গিয়ে শুয়ে পড়। বৃষ্টি মাথা নেড়ে রুমে চলে গেল। বৃষ্টি চলে যাওয়ার মিনিট পাঁচেক পরেই কলিং বেল বেজে উঠল। ঝর্ণা গিয়ে দরজা খুলতেই অবাক হলো। মেহেদি দাঁড়িয়ে আছে দরজার সম্মুখে। সে অবাক হয়ে বলল, তুই এত রাতে কোথা থেকে এলি মেহেদি? মেহেদি ভেতরে প্রবেশ করতে করতে বলল, চিটাগাং থেকে সোজা এখানেই আসলাম আপা। কেমন আছো? অনেকদিন ধরে কথা হচ্ছিল না, আসলে ব্যস্ততার জন্য ফোন করার সুযোগ মেলেনি। ঝর্ণা চোখে হেসে বলে, আমাকে দেখার জন্য এসেছিস না কার জন্য ঢের বুঝতে পারছি আমি। যার জন্য এসেছেন সে রুমে আছে, যান, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। মেহেদি মুচকি হেসে উপরে চলল। বেরিয়ে রাখা দরজাখানা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখল বৃষ্টি শুয়ে শুয়ে ফোন খাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে বৃষ্টি মাথা উঁচিয়ে তাকাতেই বিস্মিত হয়। তড়িৎ গতিতে উঠে বসল। অবাক হয়ে বলল, তুমি? হঠাৎ তুমি? দুপুরে না বললে? এখনো আসতে অনেক দেরি আছে। মেহেদি বৃষ্টিকে নিয়ে খপাস করে শুয়ে পড়ল নরম বিছানায়। ক্লান্ত গলায় বলল, তোকে ছাড়া আর থাকা সম্ভব হচ্ছে না সোনা, তাই চাচ্চুকে বুঝিয়ে দিয়ে চলে এসেছি। বৃষ্টি মেহেদির ক্লান্ত মুখপানে তাকিয়ে বলল, সন্ধ্যার পর কতগুলো ফোন করলাম, ধরলে না কেন? ফোন অফ, চার্জ করতে মনে ছিল না। চোখ বন্ধ করেই বলে মেহেদি। বৃষ্টি উঠতে চেয়ে বলে, দেখেই তোমাকে ক্লান্ত লাগছে, ফ্রেশ হয়ে খেয়ে তারপর ঠিক হয় শো। মেহেদি সত্যি সত্যি উঠে ফ্রেশ হতে চলে গেল। বড্ড ক্লান্ত লাগছে তার। সেই ফাঁকে ঝর্ণা এসে খাবার দিয়ে গেছে। মেহেদি ফ্রেশ হয়ে আসার পরে বৃষ্টি তাকে খেতে দেয়। মেহেদি খেতে বসতে বসতে বলে, খেয়েছিস? ছোট করে উত্তর দিল বৃষ্টি। আয় আমার সাথে আবার খা, একা একা খেতে ভালো লাগছে না। মেয়েটি মুচকি হাসে। ছেলেটা যে তাকে ছাড়া খাবে না সেটা কত সুন্দর মিথ্যে কথা দিয়ে বোঝালো। বৃষ্টি কথা বাড়ায় না, প্লেটে অল্প কটা ভাত নিল। দুজনে একসাথে খেয়ে নিল। মেহেদি ফের শুয়ে পড়ল বেডে। বৃষ্টি একটু বাসন নিচে রেখে রুমে আসলো। বৃষ্টি বেডে যেতেই মেহেদি তাকে জড়িয়ে ধরে, ক্লান্ত, তুমি ঘুমাও। বৃষ্টির কথার পিছতে মেহেদি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আমার বুকে থাকলে সমস্ত ক্লান্ত দূর হয়ে যায় মেঘদূতি।
তুই আমার সমস্ত ক্লান্ত ঘোচানোর মেডিসিন। মেঘদূতী। মেহেদীর মুখে এমন আবেগময় ডাক শুনে বৃষ্টি মাথা তুলে বলে, মেঘদূতী এ আবার কেমন নাম? মেঘদূতী হল মেঘের দূতী বা মেঘের বার্তাবাহক, অর্থাৎ যে মেঘের সাথে আসে, মেঘের বার্তা আনে। বৃষ্টি শব্দ করে হাসে বলে, তুমি এই উদ্ভট ডাকটা পেলে কই? মেহেদী বৃষ্টির শরীরটা আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে বলে, ভালোবেসে হৃদয় গভীর থেকে আসে। এবার কথা বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধর, তোকে নিয়ে শান্তিতে একটা ঘুম দেব। অনেকদিন ধরে শান্তির ঘুম হারাম আমার। বেশ ভালোভাবেই ঝামেলাবিহীন বিয়েটা সম্পূর্ণ হয় সুনয়নার। হৃদয়বিদারক আবেগী মুহূর্তে হয়েছে তার বিদায়ের পর্ব। জমজমাট বাড়িটা এখন অনেকটাই নিস্তব্ধ। সাদি এবং রুহি গার্ডেনের দোলনায় বসে আছে, সাদির কাঁধে রুহি মাথা রেখে অদূরে ওই আকাশে থালার মতো চাঁদটা দেখছে। সাদি রুহির মাথায় চুমু খেয়ে বলল, রুমে যাবি না হাঁপানি রুগী? তোমার ঘুম পাচ্ছে? পাল্টা প্রশ্ন করে মেয়েটি। সাদি মাথা নেড়ে সায় দিয়ে বলল, তা পাচ্ছে একটু। আচ্ছা তাহলে রুমে চলো। রুহি উঠতে নিলে সাদি তাকে বসিয়ে দিয়ে বলে, অতটা পাচ্ছে না, তুমি বসো গল্প করি। সাদি বুঝতে পারছে রুহির এখানে ভালো লাগছে, তাই সে মিথ্যে কথা বলে দুজনে চন্দ্র বিলাস করতে পারতে গল্পে মশগুল হয়। রাত বেশ ভালোই হয়েছে। অর্ণ রুমে এসে দেখল বিন্দু বিছানায় শুয়ে আছি। মেয়েটা আগের থেকে খানিকটা শুকিয়ে গেছে। বিন্দুর এই শুকিয়ে যাওয়ার কারণ বুঝতে পারে না অর্ণ। খাওয়া দাওয়ায় অনিয়ম তো করে না মেয়েটা, অর্ণ সার্বক্ষণিক খেয়াল থাকে বিন্দুর দৈনন্দিন কাজে, খাওয়া নাওয়া সব কিছুতেই। তবুও বিন্দুর এই অবনতি ধরতে পারে না সে। অর্ণর ভাবনার মাঝেই হঠাৎ করেই বিন্দু ঘুম থেকে তড়িৎ গতিতে উঠে ছুটে যায় ওয়াশরুমে, গোড়গোড় করে বমি করে ভাসিয়ে দিল। অর্ণর ললাটে চিন্তার ছাপ স্পষ্ট হয়, সে চটজলদি ওয়াশরুমে গিয়ে বিন্দুকে সামলায়। মেয়েটা বমি করতে করতে নেতিয়ে পড়ে অর্ণর বাহুতে। অর্ণ সময় দেয় ওকে, ফ্রেশ হতে সাহায্য করে কোলে করে এনে বিছানায় শুইয়ে দিল। বিন্দু নেতিয়ে বিছানার সাথে লেপ্টে আছে। অর্ণ বিন্দুর হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে বলল, তোর কি হয়েছে জান? গ্যাস্ট্রিকে চাপ দিচ্ছে? বেশি কষ্ট হচ্ছে? ডক্টর ইনফর্ম করব? বিন্দু নিভু নিভু চোখে স্বামীর চিন্তিত মুখপানে চেয়ে ঠোঁট এলিয়ে হাসল। লোকটা তার সামান্য কিছু হলেও কেমন অস্থির হয়ে পড়ে, অথচ ভাবভঙ্গি যে কিছুই না এমন ভাব। বিন্দু হাত বাড়িয়ে অর্ণর ডান গালের খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ করে টিমটিম গলায় বলে, তেল চর্বি খাবার খেয়ে হয়তো গ্যাসের প্রবলেম হচ্ছে, পেটের ভেতর কেমন মোচড়াচ্ছে, বমি বমি পাচ্ছে। একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। শুধু শুধু চিন্তা করছেন। অর্ণ নিজের গালে রাখা বিন্দুর হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে ঠোঁট ছোঁয়ায় মেয়েটির হাতের পিঠে। কোমল গলায় বলে, চিন্তা করব না বলছিস? তুই জানিস তোর এই অবস্থা দেখে আমার কেমন হচ্ছে? অস্থিরতায় দুমড়েমুচড়ে যাচ্ছে বুক। সেই খবর আছে তোর কাছে। লোকটা কি স্বীকার করল তার অসুস্থতায় সে কষ্ট পায়? অর্ণর মুখ থেকে এই সাধারণ স্বীকারোক্তিটুকু কি যে ভালো লাগল মেয়েটির। বিন্দু লাজুক গলায় মিনমিন করে বলল, আর যখন আপনি আহত করে ছাড়েন, তখন অস্থির লাগে না? কি করব জান, তোর সংস্পর্শে এলে নিজেকে কন্ট্রোললেস লাগে। তখন তোকে না পেলে পাগল পাগল লাগে। তুই শুধু এভাবে কন্ট্রোললেস আমিটাকে সামলে নিস জান, তোর সমস্ত ব্যথা ভালোবেসে ঘুচিয়ে দেব প্রমিস। বিন্দুর মুখটা লাজে রাঙা হয়ে উঠে, সে মৃদু স্বরে প্রশ্ন করে, ভালোবাসেন আমায়? বড্ড বোকা বোকা শোনায় বিন্দুর কথাটা। অর্ণ চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন ছুড়ল, ডাউট আছে? উহু না, তবে ভালোবাসেন ও বলেননি। দুদিকে মাথা নেড়ে বলল বিন্দু। অর্ণ শীতল গম্ভীর গলায় শুধাল, ওটা কি বলতেই হবে? ম্যান্ডেটরি রুলস? ভালোবাসি না বলে ভালোবাসা যায় না? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। হৃদয় দিয়ে অনুভব কর, ইউ উইল ফিল মাই লাভ ইন এভরি ব্রেথ অফ ইয়োর্স। বিন্দু আবারও মুগ্ধ হল অর্ণর এই আবেগময় যুক্তিসম্পন্ন কথায়। সে বুঝল, ভালোবাসা শুধুই কথা দিয়ে প্রকাশের ব্যাপার নয়। শব্দের বাধ্যবাধকতা নেই, শুধু হৃদয় খোলা থাকলেই যথেষ্ট। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে সেই অনুভূতি স্পষ্ট, এবং সে নিজেই সেটা অনুভব করতে পারে নিঃশব্দে, গভীরভাবে। অর্ণর যত্নে ভালোবাসা খুঁজে পায় বিন্দু। চোখ বন্ধ করে নরম একটুকরো হাসি দিল বিন্দু, মনে মনে অনুভব করল, ভালোবাসা অনুভব করা যায়, বলার দরকার কি। আবার মনে হয় সম্পর্কে ভালোবাসি স্বীকারোক্তিরও প্রয়োজন আছে, এতে ভালোবাসা বৃদ্ধি পায়। বিন্দু কিছু ভাবে, তারপর বুঝদার মানুষের মতো মাথা নেড়ে বলে, করেছি।
হোয়াই, হৃদয় কুচকালো অর্ণ, বিন্দু সরল গলায় বলল। আপনার ভালোবাসা পেয়েছিস? হু, একটুখানি। বিন্দু ঠোঁট ফুলিয়ে বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনী মিলিয়ে সামান্য ফাঁকা রেখে বোঝালো এতটুকু। অর্ণ বিন্দুর বাচ্চামো দেখে গা দুলিয়ে শব্দ করে হেসে ফেলল। বিন্দু ও অর্ণর মুখপানে চেয়ে চোখে চোখ রেখে হাসল। মেয়েটি শুয়ে থেকেই হাত উঁচিয়ে ধরল, যেন নীরবে সঙ্গোপনে নিজের বুকের জড়িয়ে নেয়ার আহ্বান জানায় স্বামীকে। অর্ণ বিনা বাক্য ঝুঁকে বিন্দুর বুকের মধ্যে মুখ ডুবিয়ে শক্ত করে বিন্দুকে ঝাপটে ধরল। বিন্দু নিজেও অর্ণর পিঠে হাত রেখে আগলে রাখল। লাজ লজ্জা সাইডে ফেলে নিঃশব্দে অর্ণর চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিল। অর্ণ বিন্দুর বুকে নাক ঘষে আলতো স্বরে শুধাল। মুড হচ্ছে জান, আর একটু কাছে আসি তবে? যদিও অন্যের বাড়িতে বাসর করতে চাইছিলাম না, তুই চাইলে একটুও না করব না প্রমিস। ফিলিংস হচ্ছে পাখি? অর্ণর এমন বেফাস কথা শুনে চোখ কুচকে এলো বিন্দুর। হনুমান মুখ লোকটাকে কাছে ডাকাই ভুল হয়েছে। সে কখন বলল তার মুড হচ্ছে? বিন্দু সঙ্গে সঙ্গেই অর্ণকে ছেড়ে দিয়ে কপট রাগ দেখিয়ে বলল, সরুন তো পাজি লোক, খালি বাজে কথা। অর্ণ ছাড়ল না, সে আরও শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল বিন্দুর নাজুক দেহখানা। বিন্দু হাঁসফাঁস করে, দমবন্ধ লাগছে। অর্ণর ভারে বিন্দু পেটে মৃদু ব্যথার অনুভব করে। বিন্দু আরও একটা অদ্ভুত ব্যাপার অনুভব করছে, অর্ণর শরীর থেকে ভেসে আসা মাদকের ন্যায় শোভরানটা নাসারন্ধ্রে কেমন বিচ্ছিরি লাগছে। অসহ্য রকমের বাজে স্মেল মনে হচ্ছে তার নিকট। বিন্দু দম বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, সরুন, দূরে সরুন কর্নেল সাহেব। লাগছে আমার, বমি পাচ্ছে। বিন্দুর মুখ থেকে এমন কথা শুনতেই অর্ণ তড়িৎ বেগে বিন্দুর ওপর থেকে একটু দূরে সরে যায়। ললাটে ভাঁজ পড়ে তার। বিন্দু ওড়না দিয়ে নাকমুখ চেপে ধরে আছে। অর্ণর কপালের ভাঁজ দ্বিগুণ হল। সে কপাল কুচকে বজ্রগম্ভীর গলায় শুধাল, তোর কি হয়েছে রে? বমি করার রোগ হয়েছে নাকি? বিন্দু ঠোঁট উল্টে অসহায় চোখে তাকিয়ে বলল, হঠাৎ করেই কেন যেন আপনার পারফিউমের গন্ধ আমার নাকে লাগছে কর্নেল সাহেব। খুবই বাজে স্মেলের মতো লাগছে। তোর নাকটা একটু বেশিই লম্বা হয়ে গেছে, কেটে ছোট করতে হবে। বেশ বিরক্ত গলায় শুধাল অর্ণ, শুয়ে পড়ল বেডের একপাশে। বিন্দু ঠোঁট উল্টে তাকিয়ে রইল। তার কি দোষ? কি হয়েছে তোর আল্লাহ মালুম। হঠাৎ করেই কেন এত পছন্দের স্মেলটা বিদঘুটে লাগছে। বিন্দু ঠোঁট উল্টে বসে রইল। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না সে। রাতে খেতে বসেও মশলার ঘ্রাণে খেতে পারেনি। এখন আবার তার প্রিয় সওল পারফিউমের ঘ্রাণটাও সহ্য করতে পারছে না। এ কোন ফ্যাসাদে পড়ল সে। বউভাত অনুষ্ঠান শেষ করেই অন্যরা ঢাকার পথে ফেরে। মহসিন আহমেদ আনোয়ারা বেগম তো বিন্দু রুহিকে আসতেই দিবে না। অর্ণর সময় নেই, তাই চলে আসতে হয়েছে। সাজ্জাদ রেজার কিছু ইম্পর্ট্যান্ট কাজ আছে ঢাকাতে, তাই সাজ্জাদ রেজা আর মীরা আগেই চলে গেছে। তারপর অন্তরা আর বিরক্ত করেনি বিন্দুকে, না তো সামনে পড়েছে। সুনয়না তো বলেছে সে নিজের কাজে নিজেই লজ্জিত। আসলে অন্তরার কিশোরী বয়সের ক্রাশ ছিল অর্ণ, বিষয়টা চেপে না রাখতে পেরে জানিয়েছিল অর্ণকে। অর্ণ ধমকায়নি, বুঝের সহিতই রিজেক্ট করে দিয়েছে তখন। হঠাৎ সাদাসিধে বিন্দুকে অর্ণর বউ দেখে এতদিন পরে সেটা মাথায় নাড়াচাড়া দিয়ে উঠেছিল, তাই তো বিন্দুকে উল্টা পাল্টা কথা শুনিয়ে দিয়েছে। ঢাকা ফিরতে ফিরতেই বেশ রাত হয়ে যায়। সাদি আর রুহি পথেই নেমে যায়। অর্ণ আর বিন্দু তাদের ফ্ল্যাটে ফিরে। ধরিত্রে নতুন ভোরের সূচনা হয়েছে। চারদিকে সূর্যের রক্তময় আলো ছড়িয়ে পড়েছে। অভ্যাস মতোই বিন্দু উঠে নামাজ পড়ে কিচেনে গিয়ে অর্ণর জন্য ব্রেকফাস্ট রেডি করতে লাগল। কিন্তু বিপত্তি ঘটল ডিম ভেঙে অমলেট করার সময়ে। সকাল সকাল ডিমের আষ্টে গন্ধে নাড়ি ভুঁড়ি ঠেলে পেটের ভেতর সবকিছু বেরিয়ে আসতে চাইল। বিন্দু হাতের বাটিটা ফেলেই তড়িঘড়ি করে বেসিনে গিয়ে বমি করতে লাগল। খালি পেটে বমি করাই সে কি কষ্ট। মনে হচ্ছে ভেতরের সবকিছু ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। বিন্দুর হাত থেকে বাটিটা ফ্লোরে পড়ে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল মুহূর্তেই। অর্ণ ঘুমাচ্ছিল, আকস্মিক বিকট শব্দে ধরফিয়ে উঠে ছুটে এলো কিচেনে দাঁড়ি। বিন্দু দেয়াল আঁকড়ে ধরে কোনোমতে দাঁড়িয়ে আছে। বারবার ওয়াক ওয়াক করছে। অর্ণর ঘুম উবে গেল। সে এগিয়ে এসে বিন্দুকে ধরে, ললাটে তার গুটি কয়েক ভাঁজ। সে এক হাতে বিন্দুকে ঝাপটে ধরে, অন্য হাতে গ্যাস অফ করতে করতে ক্রুদ্ধ গলায় ধমকে ওঠে, কিচেনে কি করছিস? তোকে সকাল সকাল কিচেনে আসতে নিষেধ করছি না আমি। কথা শুনিস না কেন তুই? আমাকে টেনশনে না ফেললে ভালো লাগে না তোর? থাপ্পড়াতে হবে? থামে সে,
তারপর বিন্দুর আপাদমস্তক একপলক নজর বুলিয়ে ফের রাশভারী স্বরে বলল, রেডি হ, হসপিটালে যাব। বিন্দু নিজেকে সামলানোর চেষ্টা করে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, না না, হসপিটালে যেতে হবে না, আমি ঠিক আছি। কতটা ঠিক আছেন, সেটাই তো দেখব চলুন। চিবিয়ে চিবিয়ে কথাটা বলল অর্ণ। তার ধমক খেয়ে বিন্দু সুরসর করে তার সাথে হসপিটালে গেল। ডাক্তার অর্ণ আগে থেকেই ইনফর্ম করে এসেছে। রোগীর সবটা শোনার পর ডাক্তার শুধু ইউরিন টেস্ট দিল। এমনিতেই অর্ণর মেজাজ চড়ে ছিল, ডক্টরের এই কাণ্ডে আরও চৌড়া হল। সে বেশ রুক্ষ স্বরে বলল, ডক্টর আদনান সকাল সকাল কেন মাথাটা খারাপ করছেন? শুধু ইউরিন টেস্ট করে কোন কচুটা বুঝবেন আপনি? ওর পেটের এক্স-রে আলট্রাসোনোগ্রাফি করুন। ডক্টর আদনান এবং অর্ণ বহু বছরের চেনা জানা এবং বন্ধুত্ব সুলভ আচরণ তাদের মধ্যে। অর্ণর কথায় সে মুচকি হেসে বলে, আপনার মতো একজন ধৈর্যশীল অফিসার, বউয়ের বেলায় এত অধৈর্য হলে চলবে কর্নেল? আগে আমি দেখি আমার ভাবনা সঠিক কিনা, তারপরে পরীক্ষা নিরীক্ষা লাগলে অবশ্যই করব। আপনি একটু ধৈর্য ধরুন। ডক্টর আদনান কি ইঙ্গিত করেছে অর্ণর মতো একজন বিচক্ষণ মানুষের বুঝতে কি তা বাকি রইল? কিন্তু অর্ণ সেদিকে ভাবল না, কেননা বিন্দু প্রেগনেন্ট হবার 1%ও চান্স নেই। তাহলে এই ভাবনা মনে আসবেটাই বাকি করে। টেস্ট বের হতে বেশি সময় লাগল না। শুরু থেকেই বিন্দুর মুখটা চুপসে আছে। আল্লাহই জানে তার কি রোগ হয়েছে। সে আদৌ বাঁচবে কিনা। সে আর চোখে চায় অর্ণর দিকে। লোকটার চোয়াল শক্ত, মুখখানা অতিরিক্ত থমথমে। তার কি বড় কোনো রোগ হয়েছে? লোকটার মুখটা এমন গোমরা কেন? বিন্দু প্রশ্ন করে না, দুরু বুকে চুপচাপ বসে আছে ডাক্তারের সামনে। ডক্টর আদনান অর্ণর গম্ভীর মুখপানে তাকিয়ে মুচকি হেসে বললেন, কংগ্র্যাচুলেশনস মিস্টার শেখ, মাই অ্যাসাম্পশন ওয়াজ রাইট, ইউ আর গোয়িং টু বি আ ফাদার। মিসেস শেখ প্রেগনেন্ট। তাকে দেখে মনে হচ্ছে সে খুব দুর্বল, হাইপোটেনশন। একটা কাজ করুন, ওনাকে কিছুক্ষণ হসপিটালে রেখে আল্ট্রাসাউন্ড করে রিঙ্গার ল্যাকটেট দিন। ডক্টরের এত কথার কিছুই যেন এফেক্ট করল না বিন্দুর কর্ণচোগরে। সে তো এখনও আটকে আছে ডাক্তারের সেই একটা বাক্যতে। অভিনন্দন মিস্টার শেখ, আমার ধারণা সঠিক ছিল, আপনি বাবা হতে চলেছেন। কথাগুলো বিন্দুর কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। শিহরণ খেলে গেল শরীরটা ঝাঁকুনি দিয়ে। মধুর এক ধাক্কায় বুক ভরে গেল। অদ্ভুত, নীরব আনন্দ আর গভীর ভয়ের মিশ্রণে। চোখের কোণে অল্প অল্প জল জমল, কান্না পেল তার, কিন্তু মেয়েটা কাঁদতে পারছিল না। এটি কেবল খুশি নয়, এটি জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রথম স্পর্শ। শরীরের প্রতিটি কোষ আনন্দে কাঁপতে লাগল বিন্দুর। হৃদয় যেন নতুন এক ছন্দে ধুঁকছে। জীবনের সবচেয়ে চমকপ্রদ অদ্ভুত অনুভূতির সময় বুঝি তার জীবনে এটাই। বিন্দু জীবনে এত বড় চমক পায়নি। এ কেমন অনুভূতি? সে মা হতে চেয়েছিল, আল্লাহ যে তাকে এত তাড়াতাড়ি মা হওয়ার অনুভূতি অনুভব করাবে আদৌ ধারণা ছিল? বিন্দু নিজের উদর আলতো স্পর্শ করে। বিন্দু যেন স্পষ্ট অনুভব করতে পারছে তার ভেতরে নতুন ছোট্ট প্রাণটি। মেয়েটির হৃদয়ের গভীরে এক অদ্ভুত অজানা সুখের ঢেউ বয়ে গেল। সে মা হচ্ছে, এর চেয়ে সুখের আর কি আছে? হসপিটালের শুভ্র বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে বিন্দু। পাশেই মীরা ফল কেটে কেটে ফ্রিজে রাখছে, মেয়েকে খাওয়াবে বলে। খবর পাওয়ার পর 1 সেকেন্ডও দেরি করেননি তারা। সাজ্জাদ রেজা আর মীরা পাখির ন্যায় উড়ে এসেছেন। সাজ্জাদ রেজার সে কি আনন্দ! দাদা হবার আনন্দে ফুলে উঠছে বুক। নাতি মানে শুধু ছোট্ট একটি মানুষ নয়, এটি তার পরিবারের নতুন হাসি, নতুন গল্প, নতুন আনন্দের প্রতিশ্রুতি। বৃদ্ধ বয়সে গল্প করার একজন সঙ্গী। তাদের মনে হলো যেন এক দীর্ঘ যাত্রার পর হঠাৎ সামনে এসেছে সবচেয়ে সুন্দর উপহার। দাদা দাদি হওয়ার আনন্দ মানেই শুধু খুশি নয়, এটি প্রেমের গভীরতা, পরিবারের নতুন বন্ধন এবং জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের স্বীকৃতি। ভদ্রলোক বিন্দুর মাথায় হাত বুলিয়ে দোয়া করে গেছেন। মীরা মেয়ের পাশে বসে রইলেন। মেয়ের কপালে যে কয়টা চুমু খেয়েছেন। মীরা বিন্দুকে রেস্ট করতে বলে ওয়াশরুমে যায়। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ মেহেদি, বৃষ্টি আর রুহি। বৃষ্টি আর রুহি এসে বিন্দুকে ঝাপটে ধরে বলল, কংগ্রেচুলেশনস ফুল, সঙ্গে এতগুলো ভালোবাসা আমাদের এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, আমাকে ফুপি বানানোর জন্য। বিন্দুর হাতে ক্যানোলা, সে উঠে বসতে চাইল, বৃষ্টি আর রুহি দুই পাশ থেকে ওকে ধরে উঠিয়ে বসালো। বিন্দুর চোখে পানি দেখে রুহি বিন্দুর চোখের পানি মুছে দিতে দিতে অস্থির গলায় বলল,
একই ফুল তুই, এই আনন্দের দিনে তুই কাঁদছিস। বিন্দু রুহিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এতে এক প্রকার চমকালো বৃষ্টিরা। বৃষ্টি বিচলিত হয়ে জিজ্ঞেস করে, এই বিন্দু, বিন্দু, কাঁদছিস কেন? তুই কি ভয় পাচ্ছিস? এই বিন্দু। বিন্দু কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় বলতে লাগলো, উনি খুশি হয়নি রে রুহি। উনি বাবু আসাতে খুশি হয়নি। তাই তো আমার উপরে রাগ করে চলে গেছে। অর্ণব ডক্টরের মুখে বেবি আসার কথা শোনার পর থেকে বিন্দুর সাথে একটা কথাও বলেনি। চুপচাপ সেখানে থেকে উঠে এসে বিন্দুকে ভর্তি করানোর প্রতিক্রিয়া সম্পূর্ণ করার পর সাজদাদ রেজাকে ফোন করে, তারা আসতেই সে বেরিয়ে গেল। একটা বার বিন্দুর পানে তাকালো না পর্যন্ত। একবার ঘুরে দেখল না তার পথ পানে চেয়ে থাকা একজোড়া কাতার চোখকে। বিন্দুর মুখে এমন কথা শুনে হতভম্ব হলো তারা। বৃষ্টি অবাক হয়ে বলল, কি বলিস ভাইয়া, খুশি হয়নি? বিন্দু কান্নারত মাথা নাড়ল দুদিকে। এত বড় একটি খবর পাওয়ার পরে লোকটার এড়িয়ে যাওয়ার মানে আর কি হতে পারে? রুহি মেয়েটির চোখের পানি মুছে দিতে দিতে বলল, তুই ভুল ভাবছিস ফুল, বাবা হওয়ার মতো চমকপ্রদ খবর কি আর হতে পারে? ভাইয়া নিশ্চয়ই কোনো ইম্পর্ট্যান্ট কাজে গিয়েছে দেখিস। কান্নাকাটি বন্ধ কর বোকা মেয়ে। বিন্দু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, তবে সফল হয় না। ফের জোরে জোরে করে অশ্রু গড়িয়ে পড়ে মসৃণ গাল বেয়ে। কাঁদছ কেন বিন্দুক না? ওয়াশরুম থেকে বেরিয়ে মেয়েকে কাঁদতে দেখে অবাক হয় মীরা। প্রশ্ন ছুড়ে কাদার কারণ জিজ্ঞেস করে সে। সে আসছে থেকে খেয়াল করছে বিন্দুর মুখখানা শুকিয়ে আছে। অর্ণর মুখখানিও কেমন অতিরিক্ত গম্ভীর দেখল। তবে ভদ্রমহিলা তখন সেটা তেমন গায়ে মাখেননি, কেননা অর্ণর স্বভাবটাই এমন। সব সময় ভারী ভারী কথা বলা, গম্ভীর মুখে চলা। কিন্তু মেয়েকে কাঁদতে দেখে তার ললাটে ভাঁজ পড়ে। রুহি বিষয়টা সামাল দিতে বলল, এ কান্না দুঃখের কান্না নয় মীরামা, এ কান্না যে সুখের কান্না। আচ্ছা তোমার কেমন লাগছে বলো তো? ছেলের ঘরের নাতনি এবং মেয়ের ঘরের নাতনির ফ্লেভার একসঙ্গে পেয়ে তোমার কেমন ফিল হচ্ছে? ভদ্রমহিলা গাল করে হাসলেন। মেয়ের কপালে চুমু খেয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দাদি নানি হওয়ার আনন্দটা অপূর্ব সুন্দর। আমার ছোট্ট মেয়েটিও মা হতে চলেছে। কিছু বছর আগেও যে আমার কোল আলো করে দুনিয়ায় আসলো, তার কোল আলো করেও কেউ আসছে, এর চাইতে চমৎকার আর কি হতে পারে? সেটা আপনি ঠিকই বলেছেন, আমাদের বোকা শোকা বিন্দুও মা হচ্ছে। তবে একটা কথা মানতেই হচ্ছে আন্টি, আমার মনে হয় আপনি পৃথিবীর একমাত্র নারী যে নারী এবং দাদি একসঙ্গে হচ্ছেন। ভদ্রমহিলা হেসে ফেলল। হ্যাঁ, তাই বোধহয় আনন্দটা একটু বেশি কাজ করছে। মীরার কথায় হেসে ফেলল সবাই। এই পুরো সময়টা শব্দহীন মেহেদী চুপচাপ দাঁড়িয়ে ছিল একপাশে। বিষয়টা বৃষ্টির নজরে এড়ালো না। সে মেহেদীর পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, কি গো স্বামী এক্সের বাচ্চা কাচ্চা হবে শুনে কি তন্দ্রা খেলে? পুরানো প্রেমটা ছলাৎ করে উঠল বুঝি? বৃষ্টির খোঁচা মারা কথায় চোখ কুঁচকে এলো ছেলেটির। সে চোখ গরম করে তাকিয়ে চাপা ধমক দিয়ে বলল, মুখ সামলে কথা বল বৃষ্টি, এসব কি কথা? বৃষ্টি মুখ ভেঙচি কেটে বলে, তাহলে দূরে দাঁড়িয়ে মুখটা গোমরা করে কার জন্য শোক পালন করছিলে শুনি? আফসোস হচ্ছে বুঝি? কিসের আফসোস? ললাটে ভাঁজ করে পাল্টা প্রশ্ন করে মেহেদী। বৃষ্টি বলে, এই যে এই বাবুর বাপ না হতে পারার আফসোস। ছেলেটা কপাল গোটায়, গম্ভীর গলায় বলে, আশ্চর্য, ওর পেটে আমার সন্তান আসবে কেন? ওর সাথে আমার বিয়ে হয়েছে নাকি সন্তান হওয়ার কোন কার্যক্রম হয়েছে? আমার বাচ্চা বের হলে তো তোর পেট থেকে বের হবে। নাপাক কাজকর্ম তো আমি তোর সাথে করেছি। মেহেদীর এমন জবাবে নাক সিটকায় বৃষ্টি। হাহ, কথার কি ছিরি? বৃষ্টিকে জব্দ হতে দেখে মনে মনে হাসল মেহেদী। আসছে তাকে খোঁচাতে। আরও খোঁচা। বৃষ্টি টিপটিপ করে তাকিয়ে ফের জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তোমার কোথাও খারাপ লাগা কাজ করছে না? করছে তো সোনা, ওদের আগে বাপ হতে না পারায় খারাপ লাগছে। আবারও সেই তোত্তারা উত্তর। বৃষ্টি গাল ফুলায়। মেহেদী সেদিকে তাকিয়ে সবার অগোচরে মেয়েটির পিঠের পেছনে থেকে জড়িয়ে ধরে চুমু এঁকে দেয় মেয়েটির গালদয়, ঠোঁট নেড়ে ছোট্ট স্বরে বলল, ওসব কথা মনে করে কেন কষ্ট পাচ্ছিস মেঘদূতি? বিন্দু মা হচ্ছে আমার কেন খারাপ লাগবে? তুই জানিস না তুই আমার কতটা জুড়ে, সেখানে যে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। যা ছিল সব তো আমি তোকে আপন করে নেয়ার সময়েই দাফন করে ফেলেছি। এখন যেটা আছে, মায়া, একজন বেস্ট ফ্রেন্ডের জন্য যেই মাটা থাকে সেটা। আর কিছু নয়। আমি তো শুধু ভাবছিলাম অর্ণ ভাইয়ার অদ্ভুত বিহেভিয়ার এর কথা। বৃষ্টি জানে সে এই ছেলেটার সমস্তটা জুড়ে রাজ করে।
সে কষ্ট পাচ্ছে এটা ভুল, বৃষ্টি তো এমনিতেই জ্বালানোর জন্য বলেছে। আজ পর্যন্ত মেহেদী বৃষ্টির কষ্টের কারণ হয়নি, এমন কোনো কথাও বলেনি। বৃষ্টি নিজেও তাদের মাঝে বিন্দুকে টানে না। পাস্ট ইজ পাস্ট, সেটা ভেবে কেন বর্তমান সুন্দর মুহূর্তগুলো নষ্ট করবে। এই তোরা রোগী দেখতে এসেছিস নাকি প্রেম করতে? হ্যাঁ, যেখানে যেখানেই প্রেম পায় তোদের, প্রেমের গোডাউন খুলেছিস রে তোরা। রুহির কথা শুনে দুজনেই একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। মেহেদী রুহির মাথায় চাপড় মেরে বলল, আমাদের প্রেম তোর সহ্য হয় না? অলওয়েজ শত্রুর মতো লেগে থাকিস কেন? তোরা যখন করিস আমরা ডিস্টার্ব করতে যাই। রুহি ভেংচি কেটে বলে, দেখলে তো ডিস্টার্ব করবি। তোদের মতো যেখানে সেখানে প্রেম পায় না আমাদের, বুঝলি? মেহেদী মাথা নাড়ল, বুঝলাম, আমাদের রহিমা আপার খুব জ্বলে। মেহেদীর কথা শুনে রুহি চোখ পাকায়। বিন্দু ওদের কাণ্ড দেখে হাসে। মনে বিষাদ ছুঁয়েছে, অথচ প্রিয় মানুষগুলোকে পেয়ে এক মুহূর্তের জন্য সবকিছু যেন ভুলে গেল। অনেকক্ষণ বিন্দুর সাথে গল্প করে বৃষ্টি আর মেহেদী চলে যায়। সাদি দেখা করতে আসে বিন্দুর সাথে, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরের দিকে চলে যায়। রুহি যাবার আগে সান্ত্বনা দিয়ে কান্নাকাটি করতে নিষেধ করে যায়। বিন্দু শুনে মাথা নেড়ে সায় দেয়, কিন্তু মন, সে কি বোঝে? এই সময়ে প্রথম যাকে কাছে চেয়েছিল সে কই। বোবা কান্নায় হৃদয় ভাঙল বিন্দুর, তবুও কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল না। সময়টা দুপুর নাগাদ। কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অর্ণ, নিঃশব্দে এগিয়ে গেল বিন্দুর নিকটে। বিন্দু চোখ বন্ধ করে শুয়ে আছে, হাতে ক্যানোলা, মুখশ্রী ফ্যাকাশে, টিপটিপ করে চলিত সেলাইনটাও প্রায় শেষের দিকে। সব কিছুই অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে অবকলন করল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বিন্দুর গালদয়, চোখের কোণে শুকিয়ে যাওয়া নোনা জলের দাগ। অর্ণ আলতো হাত বুলিয়ে দেয় সেখানেও। পরিচিত পারফিউমের ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করতেই ফট করে চোখ মেলে তাকালো বিন্দু। চোখের সামনে কাঙ্ক্ষিত মুখটা দেখে থমকে গেল। থেমে থাকা নদীর জলের ন্যায় শান্ত অর্ণর গম্ভীর মুখবিরব, তীক্ষ্ণ গভীর নেত্র যুগল কেমন শীতল। বিন্দুর ছোট্ট মস্তিষ্ক বোঝে না অর্ণর এই চাহনিতে কি রয়েছে। আর না সে ঘাটে। মেয়েটা তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে থাকা অর্ণর পিঠ জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। কি করুন সেই কান্নার সুর! বিন্দু অর্ণর বুক খামচে ধরে ভেঙ্গুর গলায় বলে উঠে, আপনি আমার উপর রাগ করেছেন, কর্নেল সাহেব? আমাকে একা কেন চলে গেলেন? এই বেবি চাই না আপনার? আল্লাহর দোহাই লাগে, এবরষণ করতে বলবেন না কর্নেল সাহেব। আমি মরে যা। বিন্দুর সম্পূর্ণ কথা শেষ হবার আগেই তার কম্পিত ওষ্ঠযুগল দখল হয়ে গেল পুরুষালী ওষ্ঠপুটে। অধৈর্য হয়ে বিন্দুর ঠোঁটে চুমু খায় অর্ণ, ঠোঁটে গাঢ় চুমু খেয়ে বিন্দুর সারা মুখে চুমু এঁকে দেয়। বড্ড অধৈর্য অর্ণর স্পর্শ। অর্ণ অশান্ত, পরপর বিন্দুর গালে ঠোঁটে কপালে চুমু এঁকে দেয়। বিন্দু তখনও ফোঁপায়, অর্ণর আদুরি স্পর্শে পরম সুখে চোখ খিচে ফেলে সে। বিন্দুর কর্ণচোবর হল অর্ণর অশান্ত স্বর, আই এক্সপেরিয়েন্সড আ নিউ ফিলিং ফর দ্য ফার্স্ট টাইম। এই প্রথম নিজের অনুভূতিটা পুরোপুরি বুঝতে পারছিলাম না। অদ্ভুতভাবে হৃৎপিণ্ডটা কাঁপছিল, বাবা হওয়ায় বুঝি এত সুখ। আমার জীবনের বেস্ট ফিলিংস এটা জান। থেমে গেল অর্ণ, সে তো বিন্দুর বয়স, পড়াশোনা বিবেচনায় বেবি চায়নি এত তাড়াতাড়ি। হঠাৎ এমন একটা সংবাদে থমকে দিয়েছে তাকে। সে বিন্দুর মুখটা হাতের আজলায় তুলে পুনরায় বিন্দুর সারা মুখে চুমু এঁকে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, সরি ফর দিস, ডোন্ট ক্রাই জান। কান্না থামা চড়ুই পাখি, তোকে আর কষ্ট দিব না, কান্না থামা। তুই কি করে ভাবলি আমি নিজের অস্তিত্বকে হত্যা করতে চাইব? এতটা অমানুষ ভাবিস আমাকে? বিন্দু চুপটি করে লেপ্টে থাকে অর্ণর সঙ্গে। প্রিয় পুরুষটির সান্নিধ্য আর নির্দয় পুরুষটির মুখ থেকে ছোট্ট একটি সরি শব্দে সবকিছু ভুলে গেল। সময়টা থমকে আছে, নিস্তব্ধ কক্ষে বিন্দুর গুনগুনিয়ে কান্নার শব্দ আর অর্ণর তপ্ত নিঃশ্বাসের শব্দ ব্যতীত সবকিছুই অস্তিত্বহীন। সময় কেটে যায়, অর্ণ বিন্দুর চোখের পানি ঠোঁট ছুঁয়ে চুষে ফেলে। বিন্দু আবেগ মাখা দৃষ্টিতে তাকিয়ে রিনরিনে গলায় জিজ্ঞেস করে, আপনি খুশি হয়েছেন কর্নেল সাহেব? অর্ণ সঙ্গে সঙ্গেই প্রত্যুত্তর করল না, তর্জনী দিয়ে কপালে আঙুল বোলাতে বোলাতে জিজ্ঞেস করল, এটা হলো কি করে? বিন্দু কান্না ভেজা চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে জিজ্ঞেস করল, কি, বেবি কনসিভ করল কি করে? এই পর্যায়ে বিন্দু কিঞ্চিত লজ্জা পেল, সে দৃষ্টি নামিয়ে মিনমিন করে সুলজ্জে বলল, আপনি জানেন না কি করে হয়? একটা বিবাহিত নারী যেভাবে হয় আমিও সেভাবেই হয়েছি। অর্ণ হৃদয় কুচকাল, ছোট ছোট চোখ করে তাকিয়ে স্বভাবসুলভ গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ল,
কবে থেকে আমার চোখ ফাঁকি দিয়ে বাদরামি করেছিস? বিন্দু অর্ণর কথা বুঝতে পারে না, মেয়েটি ড্যাব ড্যাব করে প্রশ্ন চোখে চেয়ে রয় অর্ণর মুখ পানে। অর্ণ হাঁটু গেড়ে বসে, বিন্দুর পেটের উপর থেকে কামিজ উপরে উঠিয়ে বিন্দুর মেধহীন উদ্রে হাত বুলায় কান পাতে যেন এখনই ছোট্ট প্রাণটাকে অনুভব করতে চায়। বিন্দু চুপচাপ তাকিয়ে আবেগময় মুহূর্তটাকে অনুভব করে। অর্ণ পোড়াপর উন্মুক্ত উদ্রে ঠোঁট ছোয়ালো, নরম গলায় সুধাল। গ্লাস খালি হওয়ার রহস্য কি ছিল মিসেস অর্ণ? বিন্দু প্রথমে বুঝতে পারে না, যখন বুঝতে পারে অমনি তার চোখ দুটি বড় বড় হয়ে যায়। সে অবিশ্বাস্য গলায় বলল, তার মানে আপনি সত্যিই দুধের সাথে কিছু দিতেন? অর্ণ বিন্দুর হতভম্ব মুখশ্রী পানে চেয়ে ভ্রু বাঁকিয়ে বলে, কবে থেকে আমার পেছনে ষড়যন্ত্র করছেন শুনি? বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, অনেক আগে থেকেই। অর্ণ বিন্দুর পেটে গাঢ় চুমু খেয়ে সুধাল, এই ছোট্ট পেটটায় এখানে আমার অস্তিত্ব আছে ভাবা যায়। সে একটু একটু করে বেড়ে উঠবে, তার অস্তিত্ব জানান দিবে। এই খুশিতে আমার কি করা উচিত চড়ুই পাখি? চিৎকার করে দুনিয়াকে জানাবো, নাকি নিঃশব্দে বুকের ভেতরে সযত্নে আগলে রাখব? বিন্দুর চোখ ভিজে ওঠে, সে এত খুশি অর্ণকে আগে আর কখনোই দেখিনি। অর্ণর একটা হাত নিজের পেটের ওপর এনে বিন্দু বলল, এখানে আমাদের সন্তান আছে কর্নেল সাহেব, যে আপনাকে বাবা আমাকে মা ডাকবে। আমরা 2 জন থেকে 3 জন হব। আমাদের ছোট্ট ঘরে ছোট্ট ছোট্ট পা ফেলে ছোটার আরেকটা প্রাণ আসবে। এটা ভাবতেই আমার হৃদয় কাঁপিয়ে দিচ্ছে কর্নেল সাহেব। অর্ণ বিন্দুর উদ্রে হাত বুলিয়ে আদুরি গলায় বিড়বিড় করে আওড়াল, মাম্মাকে একদম কষ্ট দিবে না পাপা। মাম্মাম কষ্ট পেলে পাপারও কষ্ট হয়, অস্থির লাগে। ইডিয়ট মাম্মামের মতো তুমিও ভীষণ অধৈর্য। পৃথিবীতে আসার তোমার বড্ড তাড়া, পাপাকে টেনশনে না ফেললে তোমাদের ভালো লাগে না।